ওকে, রেকর্ডার অন করলাম। তো যেটা হচ্ছে যে স্টেপ বাই স্টেপ সলিউশন গুলো আউটপুট আসলো। প্রয়োজনীয়তাটা হচ্ছে যদি আপনি এখানে সলিউশনের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে কম্পিউটারকে একটা জিনিস বোঝানো বা একটা জিনিস তার মাধ্যমে সলভ করে নেওয়া। এখন যদি আপনি জিনিসটা কোনটা আগে, মানে কোন কাজটা আগে করবেন, কোন কাজটা পরে করবেন, মানে কোন ইনপুটটা আগে নেবেন এবং কোন ইনপুট প্রসেস করে আপনি কোন জিনিসটা পাবেন, যদি সেটা স্টেপ বাই স্টেপ মানে কে আগে কে পরে এসে অর্গানাইজ না করেন, তাহলে সেখান থেকে আপনার আউটপুট বের করে নিয়ে আসাটা আপনার জন্য কষ্টকর হবে। যদি আমরা প্র্যাকটিক্যাল লাইফ থেকে চিন্তা করি, ধরেন আপনি যখন প্রথম লিডিং ইউনিভার্সিটিতে, আপনি যখন ফার্স্ট টাইম ভর্তি হন, আপনি তখন লিডিং ইউনিভার্সিটিতে আসেন নাই, তখন কিন্তু আপনার জন্য লিডিং ইউনিভার্সিটি খুঁজে বের করা বা এই জায়গাতে আসাটা আপনার জন্য একটু ডিফিকাল্ট ছিল, আপনার জন্য একটু বেশি সময় লাগছে বা জিনিসটা আপনার কাছে একটু বেশি অ্যাম্বিগুয়াস ছিল। বাট আপনি যখন একবার চলে আসছেন, পরের দিন আপনি বুঝে গেছেন যে আপনার বাড়ি থেকে, আপনার বাসা থেকে আপনি ইউনিভার্সিটিতে যেতে গেলে আপনার কি কি স্টেপে যাওয়া লাগবে, আপনি কোন জায়গা পর্যন্ত যাবেন, কোন জায়গায় গেলে আপনার গাড়িতে উঠে লাগবে, কোথা থেকে আপনি হাঁটবেন, মানে আপনি জিনিসটাকে অর্গানাইজ করে নিচ্ছেন, স্টেপ করে নিচ্ছেন। এত সুবিধা হচ্ছে আপনি একটা স্পেসিফিক টাইম পাচ্ছেন এবং আপনি এখান থেকে সলিউশনটা সহজ করে ফেলতেছেন। সো এখানে অ্যালগরিদমের স্টেপটাই, বেনিফিটটা এখানেই। আপনি যখন একটা প্রবলেম পাবেন, সেই প্রবলেমটা যখন কম্পিউটারের মাধ্যমে সলভ করতে যাবেন, তাকে যদি স্টেপগুলো আগে থেকে আপনি নিজের মাথায় সেট করতে পারেন বা এগুলো যদি রাফলি লিখে রাখেন যে আপনি কোন ধাপে কি কাজ করবেন, তাহলে আপনার জন্য সলিউশন করাটা সহজ হবে এবং আপনি বের করতে পারবেন যে ঠিক কি পরিমাণ টাইম লাগতে পারে বা কি পরিমাণ আপনার মেমোরি লাগতে পারে, বা এটার সলিউশন করার জন্য আপনার কি কি রিকোয়ারমেন্ট আসবে, আপনি জিনিসগুলো বুঝে যাবেন এবং এটা বুঝার কারণে আপনার স্টেপটা দিন শেষে একটা কমফোর্টেবল জোনে চলে আসবে। সেটাই হচ্ছে অ্যালগরিদমের বেনিফিট বা যদি এটা প্রয়োজনীয়তা বলি। যদি ড্রব্যাক বলি, প্রবলেমটা তুলে ধরি, সেখানে আসলে অ্যালগরিদমের খুব মানে তেমন কোনো প্রবলেম নাই, বাট আপনি যদি চিন্তা করতে চান এভাবে, সেটা হচ্ছে যে আপনি একটা প্রবলেম সলিউশন করার আগে আপনাকে কিছু ওয়ার্ক করে নিতে হচ্ছে, মানে আপনাকে অ্যালগরিদম নিয়ে আলাদা করে চিন্তা করতে হচ্ছে। সো আপনি একটা প্রবলেম মানে একটা সফটওয়্যার বানাবেন, এই সফটওয়্যারটা কিন্তু আপনি যখন অ্যালগরিদম লিখতেছেন, অ্যালগরিদম কিন্তু আপনার সফটওয়্যারটা হয়ে যাচ্ছে। এই অ্যালগরিদমের যে কাজটা করলেন সেটা হচ্ছে আপনি আলাদা এক্সট্রা একটা কাজ করলেন। এই অ্যালগরিদম দেখে দেখে হয়তো পরে আপনি প্রোগ্রাম করবেন, কোড করবেন, সফটওয়্যার ডেভেলপ করবেন। সো আপনি এখানে হয়তো চিন্তা করতে পারেন, যদি ড্রব্যাক বলি তাহলে এভাবে আপনি হয়তো চিন্তা করতে পারেন অনেকের কাছে, যে আপনি এক্সট্রা একটা কাজ করলেন। সো এই যে এক্সট্রা একটা কাজ করা বা আলাদা একটা সময় ব্যয় করা, এটাকে আপনি হয়তো এটাকে ড্রব্যাক ধরতে পারেন, বাট দিন শেষে এটা আসলে ড্রব্যাকের পর্যায়ে পড়ে না। এটা হচ্ছে একটা জিনিস। আর এবার আসি, যদি অ্যালগরিদমের নেসেসিটি নিয়ে আমরা রাফলি আলাপ করলাম, আরো কিছু প্রয়োজনীয়তা আছে, কিছু ফর্মাল ল্যাঙ্গুয়েজ আছে, সেগুলো হচ্ছে আপনারা আমি আপনাদের এগুলো কন্টেন্ট দিয়ে দিব, কন্টেন্ট দেখলে জাস্ট এগুলো বুঝে যাবেন। আমি আসলে আপনাদেরকে কমপ্লেক্স করতে চাচ্ছি না, যেহেতু আমাদের এগুলো প্রাইমারি জিনিস, কনসেপ্ট ক্লিয়ার থাকলে বাকিগুলো আপনারা নিজেরাই বুঝে যাবেন। এবার আপনাদের কাছ থেকে আসলে অ্যালগরিদম রিলেটেড কোনো কিছু জিজ্ঞাসা করার আছে কিনা আগে সেটুকু একটু বুঝি, না থাকলে আমরা একটু অ্যাসিম্পটোটিক নোটেশনে যাব। স্যার বুঝতে পারছি। আচ্ছা, অ্যালগরিদম রিলেটেড কারো কোনো কোয়েশ্চন, মানে এই জায়গাতে কারো কোনো প্রশ্ন নাই? স্যার, হ্যালো স্যার। বলেন। স্যার সংজ্ঞাটা যদি আবার বলতেন স্যার, আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল স্যার। আচ্ছা, এটার ডেফিনেশনটা বলতে এটাই বোঝাচ্ছি যে কোনো একটা প্রবলেমের সলিউশন করার জন্য যদি আমরা সেই জিনিসগুলোকে স্টেপ বাই স্টেপ অর্গানাইজ করি এবং অর্গানাইজ করার মাধ্যমে যদি আমরা আমাদের আউটপুটটাকে এনশিওর করি বা ডিজায়ার আউটপুটটাকে যদি আমরা এনশিওর করি, তাহলে সেই স্টেপ বাই স্টেপ সলিউশনটাকে আমরা অ্যালগরিদম বলতে পারি। স্যার তাহলে তো ডেফিনেশন এইভাবে লেখা যাবে না, প্রসেস অফ গেটিং ডিজায়ার আউটপুট। প্রসেস অফ গেটিং ডিজায়ার্ড আউটপুট বলতে পারেন, এটাকেও সহজ ভাষায় যদি বলেন সেটাও অ্যাকসেপ্ট করা যায়, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা। আর কিছু? আচ্ছা, তার মানে হচ্ছে সবাই মোটামুটি বেসিক জিনিসটা বুঝতে পারছেন। আমি আপনাদের একটা টাস্ক দিব এটার উপর। টাস্কটা ব্যাপারটা হবে এরকম যে আমি একটু পরে লেকচারটা এর সাথে ইনভলভ হবে, যে আমি আপনাকে বলবো যে আপনার একটা ফ্রেন্ড যে হচ্ছে নন সিএসসি স্টুডেন্ট বা নন টেকনিক্যাল স্টুডেন্ট, মনে করেন বিবিএর একটা স্টুডেন্ট, সে আপনার ফ্রেন্ড, সে আপনাকে এসে বলল যে দোস্ত, অ্যালগরিদম বলতে কি বোঝায়,
অ্যালগরিদম জিনিসটা আসলে কি, সে আপনাকে প্রশ্ন করছে, সে কিন্তু আসলে প্রোগ্রামিং এর কিছু বুঝে না। তো সেক্ষেত্রে আপনার তাকে বোঝানোর ক্ষেত্রে আপনার আনসারটা কি হবে, সেক্ষেত্রে আপনি কি এক্সাম্পল দিবেন, এবং সেখানে কমপ্লেক্সিটি জিনিসটা বলতে আসলে কি বোঝায়, যদি আপনাকে প্রশ্ন করা হয়, মানে প্রশ্ন থাকবে এরকম, এটার উপর বেস করে আপনি একটা অ্যাসাইনমেন্ট লিখবেন নিজের মতো করে। যে অ্যালগরিদম বলতে আপনি মাথায় রাখবেন যে আপনি যাকে বোঝাচ্ছেন সে হচ্ছে আপনার সামনে একটা নন সিএস স্টুডেন্ট বসে আছে, যে হচ্ছে প্রোগ্রামিং এর কিচ্ছু বোঝে না, তাকে আপনি অ্যালগরিদম বোঝাচ্ছেন, তাকে আপনি কমপ্লেক্সিটি বোঝাচ্ছেন। তো মানে এক্ষেত্রে স্যার প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পল দিব যার দ্যাটস সাথে গুড। সিমিলার। ব্যাপারটা হচ্ছে আপনি অ্যালগরিদম আসলে এটা যখন আপনি লিখবেন, পুরো জিনিস থেকে উঠে আসবে আসলে আপনি অ্যালগরিদম বলতে কি বুঝেন। বুঝাতে পারছি? জি তো স্যার, ঠিক আছে। সিএস একটা স্টুডেন্টকে সামনে বসে আছে, সে আপনাকে প্রশ্ন করছে, এই টার্গেট মাথায় রেখে আপনারা এই জিনিসটা লিখবেন। অ্যালগরিদম বলতে কি বোঝায়, আপনি তাকে কিভাবে বুঝাবেন, পাশাপাশি অ্যালগরিদম লেখার পরে এই অ্যালগরিদমের উপর বেস করে আপনি কমপ্লেক্সিটি জিনিসটা বুঝাবেন, যে কমপ্লেক্সিটির ক্ষেত্রে বেস্ট কেস, ওয়ার্স্ট কেস, এভারেজ কেস, এগুলো আসলে কি, এগুলা কি কাজে লাগে অ্যালগরিদমের ক্ষেত্রে, এগুলো একটু তুলে ধরবেন। আশা করি আপনারা সেটুকু করতে পারবেন, কোনো একটা সমস্যা হবে না। ঠিক আছে? বুঝছি স্যার। এবার আমরা একটু দেখবো হচ্ছে অ্যাসিম্পটোটিক নোটেশন, এই জিনিসটা নিয়ে। এটা নিয়ে আমরা যদি লেকচারটা ওপেন করি, কারণ কোথায় গেল, ওকে ফাইন, আমি স্ক্রিনটা শেয়ার দিই। ওকে, এটা আপনাদের আগের লেকচারটাই দেখে আসছেন লাস্ট সেমিস্টারে, বাট অর্ধেক পড়েন নাই। এই যে এখান থেকে আমরা এবার দেখবো। আচ্ছা, এটুকু নিয়ে একটু আর বলা লাগবে না। এই যে আপনাদের বেশ কিছু সোর্স কিছু, এগুলো তো আপনারা সবাই বুঝেন, কিছু বলা লাগবে এখান থেকে? না স্যার। স্যার বুঝি স্যার। দ্যাটস গুড। আমরা এবার আসি অ্যাসিম্পটোটিক নোটেশনে। আপনাদেরকে মানে আমার এখান থেকে কোনো সাউন্ড যাচ্ছে, এক্সট্রা কোনো সাউন্ড যাচ্ছে? স্যার একটু প্রবলেম করতেছে স্যার। ড্রিল করতেছে মনে হয়। আচ্ছা, একটু আমি রিজুম করি রেকর্ডারটা অফ করি। সো যেটা হচ্ছে যে অ্যাসিম্পটোটিক নোটেশনের আলোচনা করার আগে আমরা কিছু জিনিস এখানে দেখি, একটু আগে দেখে আসলাম অ্যালগরিদম বলতে কি বুঝি সেটা আমরা বুঝলাম। এখন একই প্রবলেমের সলিউশন এক একজন ব্যক্তি এক একভাবে করতে পারে, মানে এক একজনের অ্যালগরিদম এক এক রকম হতে পারে, মানে এক একজন এক একভাবে স্টেপগুলো সাজাতে পারে। এখন এই যে মাল্টিপল, একই প্রবলেমের সলিউশনে মাল্টিপল অ্যালগরিদম আসলো, এই অ্যালগরিদমের মধ্যে কার অ্যালগরিদমটা ভালো, কার অ্যালগরিদমটা খারাপ, মানে কোনটার এফিসিয়েন্সি বেশি, কোনটার এফিসিয়েন্সি কম, এই জিনিসটাকে তো আসলে আইডেন্টিফাই করা উচিত। যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন তাহলে তো প্রবলেম হবে, যে কোন অ্যালগরিদমটা বেস্ট হবে, মানে কোন অ্যালগরিদম সবচেয়ে ভালো, কোন অ্যালগরিদম সবচেয়ে খারাপ, সেটা আপনি আসলে ডিফাইন করতে পারবেন না। সো এই যে এফিসিয়েন্সি মেজার করা, এই এফিসিয়েন্সি মেজার করার জন্য আমরা যে ম্যাথমেটিক্যাল টুলসের হেল্প নেই, যে একটা অ্যালগরিদম কতটুকু এফিশিয়েন্ট সেটা ইউজ মানে মেজার করার ম্যাথমেটিক্যাল টুলসটাকেই বলা হচ্ছে অ্যাসিম্পটোটিক নোটেশন। আপনারা আই থিঙ্ক নোটেশনটা দেখতে পাচ্ছেন আমার, আমি এখান থেকে, ওকে ফাইন। এই ম্যাথমেটিক্যাল টুলস, এটা হচ্ছে নোটেশন বলতে আসলে ম্যাথমেটিক্যাল একটা টার্ম বোঝায়, ওইটাকে আমরা এখানে অ্যালগরিদমে নিয়ে আসছি, এবং এটার সাহায্যে আমরা ক্লাসিফাই করব যে একটা অ্যালগরিদম ঠিক কতটুকু সময় নিতে পারে। এই সময় নেওয়াটাকে আমরা বলতেছি রেট অফ গ্রোথ। এই রেট অফ গ্রোথ বলতে আসলে বোঝাচ্ছে আপনি এক্সাক্ট কোনো রানিং টাইম না, মানে একটা অ্যালগরিদম আমরা জানি ডিপেন্ড করে তার ইনপুটের উপরে। যেহেতু আপনারা ইতিমধ্যে বেস্ট কেস, ওয়ার্স্ট কেস, এভারেজ কেস জিনিসটা দেখে আসছেন, সেখানে কিন্তু আমরা কখনো ফিক্সড টাইম বলতে পারি না যে 10 সেকেন্ড যাবে, 20 সেকেন্ড যাবে, এটা কিন্তু ফিক্সড বলা যাচ্ছে না। এটা ডিপেন্ড করে ইনপুট যদি 100টা হয় তাহলে আমরা এক ধরনের টাইম পাবো, ইনপুট যদি 200 হয়, 1000 হয়, তাহলে আমরা হয়তো আরেক ধরনের টাইমটা পাবো। সো এই যে এক্সাক্ট রানিং টাইম না ধরে ইনপুটের উপর বেস করে তার গ্রোথটা কিরকম হতে পারে, মানে একটা একই সব প্রবলেমের সলিউশনে মনে করেন 5টা অ্যালগরিদম আছে, এই 5টা অ্যালগরিদমের মধ্যে আমরা প্রথমে সেম ইনপুট দিলাম, 100 দিলাম, 100 দিলে আসলে প্রত্যেকটাতে কিরকম পরিবর্তন আসে, 200 দিলে কিরকম পরিবর্তন। তো ব্যাপারটা হচ্ছে এই যে ইনপুটের উপর বেস করে তার আসলে গ্রোথটা বা টাইমটা কিরকম চেঞ্জ হচ্ছে তার একটা যে সিকোয়েন্স, সেটাকে আমরা বলতেছি রেট অফ গ্রোথ। এটাকে অনেক সময় বলা হয় অ্যাসিম্পটোটিক রেট অফ গ্রোথ। ঠিক আছে?
সো এই যেখানে বলা হচ্ছে অ্যাসিম্পটোটিক রানিং টাইম বা অ্যাসিম্পটোটিক রেট অফ গ্রোথ, এইটার সাহায্যে বা এইটার মাধ্যমে বা এইটাকে মেজার করার জন্য, প্রকাশ করার জন্য আমরা যে ম্যাথমেটিক্যাল টুলসগুলো ব্যবহার করি, এই টুলসটাকে বলা হচ্ছে অ্যাসিম্পটোটিক নোটেশন। এবং অ্যাসিম্পটোটিক নোটেশনের সাহায্যে আলটিমেটলি আমাদের অ্যালগরিদমের এফিসিয়েন্সি মেজার করা হয়। যদি খুব সহজ করে আমি আপনাদেরকে এই পুরো স্লাইডটা তুলে নিয়ে আসি। সো অ্যাসিম্পটোটিক নোটেশনের ডেফিনেশনটা আশা করি প্রাথমিক কনসেপ্ট আপনারা বুঝে গেছেন। আমরা যদি আরেকটু সামনে, স্যার এটা তো বেস্ট কেসের মতো না, ইনপুটের উপর নির্ভরশীল। বেস্ট কেস আসলে তো হচ্ছে অলওয়েজ বেস্ট কেস মানে হচ্ছে সবগুলোর ক্ষেত্রে ফিক্সড। আপনার যদি 5টা অ্যালগরিদম থাকে, 5টা অ্যালগরিদমের বেস্ট কেস একই রকম হতেও পারে। বেস্ট কেস মানে হচ্ছে একদম শুরুতে যেটা আপনি পেয়ে যাবেন ফার্স্ট ইনপুটের ক্ষেত্রে। তো সেখানে আসলে মেইনলি ওর্স কেসটা খুব বেশি ডিফাইন করা হয়। ওর্স কেসটা বেশি হচ্ছে এফিসিয়েন্সি মেজারের ক্ষেত্রে, বাট আলটিমেটলি সবগুলো জিনিস সেখানে আসবে। বেস্ট কেস, ওর্স কেস, এভারেজ কেস, তিনটা কেসই আসবে অ্যাসিম্পটোটিক নোটেশনের মধ্যে। ওই যে আপনি বিগ অ লিখেন, এই যে অ লিখলে যে একটা জিনিস বুঝায়, এটা আপনি ওর্স কেস বুঝায়, এটা আপনি কিভাবে বুঝবেন? যে এই যে বিগ অ লিখেন, এই অটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টুলস বা ম্যাথমেটিক্যাল নোটেশন। এটাই হচ্ছে, এটারই নাম হচ্ছে অ্যাসিম্পটোটিক নোটেশন। আমরা একটু সামনে যাই, আপনি আরো ক্লিয়ার হবেন। আমি বুঝতেছি কয়েকজন এখন একটু অ্যাম্বিগুয়াস আছেন, একটু অস্পষ্ট আছেন ব্যাপারটা নিয়ে। একটু সামনে গেলে আশা করি এটা ক্লিয়ার হবে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা একটু রেট অফ গ্রোথটা এই স্লাইডে আসি। এখানে রেট অফ গ্রোথ বলতে আসলে বোঝাচ্ছে, ওই যে বললাম একটা অ্যালগরিদম যদি থাকে, সেই অ্যালগরিদম ধরেন আমরা যে ইনপুটটা দিব, ইনপুটের সাইজের উপর বেস করে, ধরেন ওয়ান মানে হচ্ছে যে আমরা বললাম সিঙ্গেল স্টেটমেন্টের একটা অ্যালগরিদম যেখানে আসলে কোনো লুপ নাই। তো সেই অ্যালগরিদমে আসলে ইনপুট যাই দেওয়া হোক না কেন, দিন শেষে তার কমপ্লেক্সিটি বিগ অফ ওয়ানই আসে, আমরা দেখে আসছি, তাই না? অলওয়েজ ওয়ান হয়। আপনি যদি 10টা ওয়ান হয়, 10টা ওয়ানকে প্লাস করলে 10 হচ্ছে। তো 10 একটা মানে একটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট নাম্বার, কনস্ট্যান্ট নাম্বারকে আমরা আসলে ওয়ান দ্বারাই প্রকাশ করতে পারি। সো এটা হচ্ছে একটা জিনিস। আবার যদি একটা লগএন মানে একটা জিনিস দেখতেছি, যে যদি কোনো একটা ইনপুট আমরা দেই, সেই ইনপুটের উপর যাই দিই না কেন তার গ্রোথটা দিন শেষে লগএন থাকবে। মানে আমরা যদি 100 দেই, তাহলে লগ 100 করলে যে সংখ্যাটা আসে ঠিক সেই পরিমাণ সময় লাগবে। ধরেন আমরা 25 সেকেন্ড টাইম লাগবে। ধরেন আমরা লগ 1000 দিলাম ফর এক্সাম্পল, ধরেন আমার সেখানে 50 সেকেন্ড টাইম লাগবে। সো আপনি ইনপুট যাই দেন না কেন, সেটা দিন শেষে লগএন করলে যে রেজাল্ট আসবে ঠিক সেই পরিমাণ সময় নেবে। এখানে কিন্তু আমরা আসলে টাইমটাকে বেশি ফোকাস করার চেষ্টা করতেছি, ঠিক আছে? আচ্ছা, তো ইনপুটের সাইজের উপর বেস করে আমরা এদের টাইম লাগতে পারে। সো এই ক্ষেত্রে আমরা এখানে রেট অফ গ্রোথ বলতে বোঝাচ্ছে যদি লগএন, সে যে পরিমাণ ইনপুট যদি 100 হয়, লগএন করলে যে টাইম লাগবে, ইনপুট যদি 100 হয়, সেখানে রুট ওভার এন হলে তার থেকে বেশি সময় লাগবে। সো এই জিনিসগুলোকে অর্গানাইজ করার জন্য এখানে যেটা দেয়া হয়েছে, সেখানে বোঝানো হচ্ছে ওয়ান সবচেয়ে বেশি এফিশিয়েন্ট, মানে সবচেয়ে কম সময় লাগবে, তার থেকে একটু বেশি সময় লাগবে যেসব অ্যালগরিদম লগএন মানে গ্রোথের মধ্যে পড়ে, তার থেকে একটু বেশি সময় নিবে যারা রুট ওভার এন এর মধ্যে পড়ে। এন লগ এন, এরকম করে এন স্কোয়ার, এন কিউব, 2 টু দি পাওয়ার এন, 3 টু দি পাওয়ার এন, টু দি পাওয়ার এন হচ্ছে হাইয়েস্ট। মানে আপনি ইনপুট যাই দিবেন তার সাথে সে দ্বিগুণ পাওয়ার করে। যদি আপনি ইনপুট 5 দেন, তাহলে 5 ইন্টু 5 এরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে। সো এটা হচ্ছে তার রেট অফ গ্রোথ। এই জায়গাতে এই যে এন স্কোয়ার, এন কিউব, এগুলাকে বলা হয় আপনার কি বলা হয় এগুলোকে, আমি নিজেও ভুলে গেছি, এক্সপোনেনশিয়াল, ইয়েস, এগুলোকে বলা হচ্ছে এক্সপোনেনশিয়াল রেট অফ গ্রোথ। আর যে 2 টু দি পাওয়ার এন, মানে যেগুলোতে হচ্ছে ইনপুটটা হচ্ছে আপনার পাওয়ার, যেমন 2 টু দি পাওয়ার এন, 3 টু দি পাওয়ার এন, এন টু দি পাওয়ার এন, এগুলোকে বলা হয় পলিনোমিয়াল। মানে এগুলো হচ্ছে পলিনোমিয়াল টাইমে কাজ করে। আর যেগুলো এন স্কোয়ার, এন কিউব, এন টু দি পাওয়ার 4, এন টু দি পাওয়ার 5, এন টু দি পাওয়ার 10, এই জিনিসগুলোকে বলা হচ্ছে এক্সপোনেনশিয়াল রেট অফ গ্রোথ। এগুলো একটু মাথায় রাখবেন। সো এক্ষেত্রে যেগুলো আপনি গ্রিন কালার দেখতেছেন, প্রথম যে তিনটা, ওয়ান, লগ এন, রুট ওভার এন এবং এন, এই চারটা জিনিসকে বলা হচ্ছে লোয়ার বাউন্ড। লোয়ার বাউন্ড বলতে কি বোঝায়, কেন বলতেছি, এগুলো একটু পরে আপনি রিলেট করে ফেলবেন। আর শুধুমাত্র এন মানে ইনপুট যা দিব ঠিক তত সময় লাগবে। 100 ইনপুট দিলে 100 সেকেন্ড টাইম লাগবে, 200 ইনপুট দিলে 200 সেকেন্ড, ফর এক্সাম্পল বোঝানোর ক্ষেত্রে বলতেছি। তো যদি এরকম কিছু থাকে, সেটাকে আমরা বলতেছি এভারেজ বাউন্ড বা এক্সাক্ট বাউন্ড, মানে ইনপুট যা তাই এক্সাক্ট টাইম আসবে। তাইলে এক্ষেত্রে শুধু এনটাই হচ্ছে এক্সাক্ট বাউন্ডের পর্যায়ে পড়ে। এবং এন থেকে শুরু করে বাকি সবাই, মানে এরপরে এন লগ এন, রেড কালার যেগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে আপার বাউন্ড। আচ্ছা, সো এই লোয়ার বাউন্ড, আপার বাউন্ড, এই কালারগুলো যদি আপনি একটু মাথায় রাখেন, তাহলে আমরা একটু যদি পিছনে যাই, এইখানে আপনি দেখেন ওর্স কেস রেড কালার,
তার মানে আপনি এই যে আপার বাউন্ড এইখানে, এই আপার বাউন্ডে যারা আছে তাদেরকে আপনি ওডস কেস হিসাবে ডিফাইন করতে পারেন। তারপর আপনি এখানে দেখেন এভারেজ কেস, এটা কিন্তু যে কালার আপনার এটা কি ব্লু কালার বলা হচ্ছে, এই যে ব্লু কালারটা এখানে আপনি এসে দেখেন এভারেজ বা এক্সাক্ট বাউন্ড, অর্থাৎ এন যদি হয় সেটাকে আপনি এভারেজ কমপ্লেক্সিটি বলতে পারেন, এভারেজ কেস বলতে পারেন। আর লোয়ার বাউন্ড যারা তারা হচ্ছে আপনার বেস্ট কেস। মানে এই জিনিসগুলো হচ্ছে একটা অ্যালগরিদম যদি থাকে আপনি অ্যাসিম্পটোটিক নোটেশনের বেসিসে এগুলাকে বলতে পারেন আপনি বেস্ট কেস বা বেস্ট অ্যালগরিদম। সো এগুলা হচ্ছে তার লোয়ার বাউন্ড বা রেট অফ গ্রোথ, এটার উপর বেস করে একটা অ্যালগরিদম ডিফাইন করা হয় যে কোন অ্যালগরিদম কত বেশি সময় নিবে বা কত বেশি এফিশিয়েন্ট হবে। আচ্ছা, এবার যদি আমরা একটু আসি যে এই যে জিনিসটাকে প্রকাশ করার জন্য যে কি কি নোটেশন ব্যবহার করা হয়। আমরা এতদিন শুধুমাত্র বিগ অ ব্যবহার করে আসছি। সো আলটিমেটলি অ্যাসিম্পটোটিক নোটেশন হচ্ছে তিনটা, মানে ফান্ডামেন্টালি তিনটা, একটা হচ্ছে বিগ অ, আরেকটা হচ্ছে বিগ ওমেগা, আরেকটা হচ্ছে বিগ থিটা। বিগ অ মানে হচ্ছে আপনার আপার বাউন্ড, আপার বাউন্ড বলতে যেটা বোঝাচ্ছে এই যে রেড কালার যেগুলো, এগুলো হচ্ছে বিগ অর মধ্যে পড়ে, যেটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি ওডস কেস। অর্থাৎ ওডস কেস বোঝানোর জন্য আমরা বিগ অ নোটেশন ব্যবহার করব। বিগ ওমেগা নোটেশন, এই নোটেশনটা আসলে আমাদেরকে লোয়ার বাউন্ড বোঝায়। লোয়ার বাউন্ড বলতে যেখানে গ্রিন কালার যেগুলো আছে এই ভ্যালুগুলোকে লোয়ার বাউন্ড বলতেছে, অর্থাৎ বেস্ট কেস বোঝানোর জন্য আমরা বিগ ওমেগা ব্যবহার করব। আর বিগ থিটা এটা হচ্ছে এভারেজ কেস বোঝানোর জন্য বা এক্সাক্ট বাউন্ড। এটা হচ্ছে ফান্ডামেন্টাল এই তিনটা জিনিস। এখন কথা হচ্ছে বিগ ও কি, বিগ ওমেগা কি, বিগ থিটা কি, আপনারা ওডস কেস, বেস কেস, এভারেজ কেস থেকে একটা কিছু ধারণা করতে পারতেছেন, বাট এটাকে আমরা আরো স্পেসিফিক্যালি বোঝার চেষ্টা করি। আচ্ছা, সো স্পেসিফিক্যালি আসার আগে আমি একটু আগে জেনে নেই যে আপনাদের এতক্ষণ যে জিনিসগুলো তুলে ধরলাম সহজ ছিল, এই জায়গাতে কারো কোনো প্রশ্ন রয়ে গেছে কিনা, যদি থাকে সেখান থেকে ক্লিয়ার হয়ে আসি আমরা এখানে। এতক্ষণ যেগুলা বললাম সেগুলাকে আপনাদের যে তিনটা নোটেশনের কথা বললাম, আপনার অ্যাসিম্পটোটিক নোটেশন নিয়ে বললাম, এই জায়গাতে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। আচ্ছা, ওকে। সো এবার আমরা দেখি যে বিগ ও নোটেশন স্যার 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 আগের স্লাইডটার মাঝে একটু সমস্যা ছিল স্যার। ওকে, যাচ্ছি আমি আগের স্লাইড। এই জায়গায় এই জায়গায় নাকি আরো? আচ্ছা বলেন। জি স্যার, জি স্যার, এই যে ওমেগা এই জায়গাটা স্যার একটু বুঝিয়ে নিন। আচ্ছা, এখানে মেইনলি যেটা হচ্ছে যে আপনি একটা অ্যালগরিদমের এফিসিয়েন্সি বুঝাবেন, বোঝানোর জন্য আপনি একটা সিম্বল ব্যবহার করবেন। যদি আমি সহজ ভাষায় বলি সিম্বল ব্যবহার করবেন। এখন কোন সিম্বল দিয়ে কি বোঝায় এটাই হচ্ছে এখানে বলা হয়েছে যে আপনি যদি বিগ অ মানে বড় হাতের অ মানে ক্যাপিটাল অ লিখেন তাহলে সেটা বুঝাবে আপনি ওই অ্যালগরিদমের ওডস কেস বোঝাচ্ছেন। যদি আপনি ক্যাপিটাল ওমেগা লিখেন, বড় করে যদি ওমেগা লিখেন বিগ ওমেগা, সেটা আপনার বুঝাবে আপনি ওই অ্যালগরিদমের বেস্ট কেসটা বোঝাচ্ছেন। আর যদি আপনি থিটা দিয়ে প্রকাশ করেন তাইলে বুঝাবে ওই অ্যালগরিদমের আপনি এভারেজ কেস বোঝাচ্ছেন, অর্থাৎ ওই অ্যালগরিদমটা এফিসিয়েন্সির দিক থেকে এভারেজ, ওইটা এভারেজ এফিসিয়েন্টের অ্যালগরিদম। আপনি যদি বিগ থিটা দিয়ে বলেন তাহলে বোঝা যাবে ওই অ্যালগরিদমটা বেস্ট এফিসিয়েন্ট, সবচেয়ে বেশি এফিসিয়েন্ট একটা অ্যালগরিদম। আপনি যদি বিগ অ দিয়ে প্রকাশ করেন তাহলে বোঝা যাবে ওই অ্যালগরিদমটা ওডস অ্যালগরিদম বা এর এফিসিয়েন্সির দিক থেকে এটা সবচেয়ে হাইয়েস্ট টাইম নিয়ে থাকে, এটাকে আমরা ইগনোর করে যাব। বুঝাতে পারছি? স্যার আমরা এতদিন ওল্ড কেস ব্যবহার করে স্যার কমপ্লেক্সিটি বের করছি। এজন্য আপনাদের একটা প্রশ্ন আমি রাখছিলাম, আপনাদের হচ্ছে মিডেও পাইছেন, ফাইনালেও পাইছেন, যে অ্যালগরিদমের ক্ষেত্রে কোন অ্যালগরিদম, আমরা যদি দুইটা অ্যালগরিদমের মধ্যে এফিসিয়েন্সি মেজার করতে চাই সেক্ষেত্রে আমরা কোন অ্যালগরিদমটাকে প্রাধান্য দিব, একটা প্রশ্ন ছিল মনে হয়, মনে আছে? জি স্যার, জি মিডিয়াও স্যার, ছিল, মিডিয়াও ফাইনাল ছিল, আইয়াতেও ছিল। ঠিক আছে। তো সেখানে আপনারা আনসারটা যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে আসলে আপনারা বুঝে গেছেন কেন আমরা ওইখানে। স্যার এটা তো সরাসরি স্লাইডে আনসার দেয়া আছে। ব্যাপারটা হচ্ছে যে ওই ওডস কেস, ওই একটা অ্যালগরিদমের ক্ষেত্রে যদি আমরা ওডস কেস মেজার করি তাহলে সেক্ষেত্রে ওই ওডস কেসটি বোঝাচ্ছে এই অ্যালগরিদম সর্বোচ্চ কতটুকু সময় নিতে পারে, তখন সেটা আপনার জন্য জাজ করতে সহজ হচ্ছে। আর এখানে আসলে অ্যাসিম্পটোটিক নোটেশনের মধ্যে আসলে আমরা নিয়ে আসছি মাল্টিপল অ্যালগরিদম। ধরেন একটা প্রবলেম সলিউশন করার জন্য 5 জন 5টা অ্যালগরিদম ডিফাইন করলো, ঠিক আছে?
এই 5টা অ্যালগরিদমের মধ্যে কার অ্যালগরিদম কোন ক্যাটাগরিতে পড়বে, মানে একটা অ্যালগরিদম রান করলে দেখা গেল সেই অ্যালগরিদম আমাদের লোয়ার বাউন্ডের মধ্যে পড়তেছে, আবার সেম প্রবলেম সলিউশন করার জন্য আরেকটা অ্যালগরিদম ডিফাইন করছে, সেই অ্যালগরিদমটা রান করলে সেটা দেখা যাচ্ছে যে আমাদের আপার বাউন্ডে পড়তেছে। তার মানে আপনি তখন প্রকাশ করার জন্য বলবেন যে ধরেন মিস্টার এক্স একটা প্রবলেম সলভ করছে, সেই প্রবলেমের সলিউশন হচ্ছে আপার বাউন্ড, তাহলে আপনি ধরেন এটা প্রকাশ করলেন থিটা দিয়ে, তাহলে ফর এক্সাম্পল থিটা ব্র্যাকেটের মধ্যে আপনি মিস্টার এক্স বললেন ফর এক্সাম্পল, এবং বিগ ও এর মধ্যে আপনি বললেন মিস্টার ওয়াই, তাহলে আমরা এটা দেখেই বুঝবো বিগ ও এর মধ্যে যেটা আছে মিস্টার ওয়াই, তার মানে মিস্টার ওয়াই এর যে অ্যালগরিদম সেটা হচ্ছে ওর্স বেশি টাইম নিবে, ঠিক আছে। আর যেটা বিগ থিটা দিয়ে বলা হয়েছে, আচ্ছা তাহলে ওই অ্যালগরিদমটা আপনাদের এভারেজ কেসের মধ্যে পড়ে, দ্যাট মিনস হচ্ছে ওর্স এর থেকে এটা ভালো, মিস্টার এক্স এর থেকে এটা ভালো, এরকম করে আপনি বুঝতে পারবেন। এটা হচ্ছে সিম্বলিক দিয়ে আপনাকে জিনিসটা সহজে বোঝানো, সিম্বল দিয়ে, যেটা আপনি কথায় লিখে একটা সেন্টেন্সের মাধ্যমে লম্বা করে লিখে বোঝানো উচিত মানে দরকার ছিল। বুঝতে পারছেন? স্যার এই জিনিসটা আমি বুঝি নাই এখন যে বলছেন। বুঝেন নাই? আচ্ছা ফাইন। আমরা এর আগে যেগুলো দেখে আসছিলাম সেগুলোর ক্ষেত্রে সিঙ্গেল অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা কাজ করছি, মানে একটা অ্যালগরিদম, সেই অ্যালগরিদমের বেস কেস, ওর্স কেস, এভারেজ কেস বের করছি। এখন ধরেন এখানে আমি ড্রয়িংটা নিয়ে আসি। আচ্ছা ধরেন এক্স নামক একটা ব্যক্তি, সে হচ্ছে একটা প্রবলেম সলভ, মানে একই প্রবলেমের একটা অ্যালগরিদম ডেভেলপ করছে, মিস্টার ওয়াই ডেভেলপ করছে, জেড ডেভেলপ করছে। তিনজন ব্যক্তি একই প্রবলেমের তিন ধরনের অ্যালগরিদম ডেভেলপ করছে, কারণ অ্যালগরিদম ডিপেন্ড করে ব্যক্তির উপর, সে যেভাবে চিন্তা করবে, যেভাবে সলিউশন করবে, সেই স্টেপ যেভাবে সাজাবে। বুঝতে পারছেন? সো এখন আমরা প্রকাশ করলাম ধরেন বিগ অফ এক্স এটা বললাম, আরেকজন বললাম ধরেন বিগ অফ ওয়াই ফর এক্সাম্পল। এখন যদি এভাবে প্রকাশ করা হয় না, বাট আপনাদের বোঝার সুবিধার্থে আমি কি বলতেছি, সরি দুইটাতে বিগ দিয়ে দিছি। আচ্ছা এটুকু আমি উঠায় দেই। আচ্ছা ধরেন আমরা এখানে লিখলাম হচ্ছে বিগ অফ এ এক্স এর ক্ষেত্রে, এখানে ধরেন আমরা ওমেগা বললাম, বিগ অফ ওমেগা, আর এখানে ধরেন বিগ অফ থিটা বললাম। সো আপনি এই যে জাস্ট সিম্পল তিনটা জিনিস দেখে আপনি বুঝে গেছেন যে আপনি যেহেতু জানেন বিগ অফ মানে ওর্স কেস বোঝায় বা আপার বাউন্ড বোঝায়। আপার বাউন্ড বলতে আমরা কি জানি, যেটা হচ্ছে বেশি সময় নেয়, মানে এক্সপোনেনশিয়াল অথবা পলিনোমিয়াল টাইম নিবে। তারপর দেখতে পাচ্ছি এখানে ওয়াই এর যে সলিউশন, ওয়াই এর সলিউশনটা আমাদের ওমেগা, দেখেই বুঝতেছি এটা হচ্ছে বেস কেসের মধ্যে থাকে, মানে লোয়ার বাউন্ডের মধ্যে থাকে, মানে এটা হতে পারে 1 নিচ্ছে অথবা লগ এন নিচ্ছে বা রুট ওভার এন, এইরকম একটা অ্যালগরিদম সে ডেভেলপ করে নিয়ে আসছে। আবার এখানে যে ব্যক্তি, সে হচ্ছে জাস্ট ইনপুট যা থাকবে আউটপুট সেরকমই আসবে, মানে এভারেজ কেসের মধ্যে একজন ব্যক্তি পড়ছে। সো এই তিনটা অ্যালগরিদমের আপনি এই জাস্ট তিনটা সিম্বল দেখে আপনি বুঝে গেছেন যে তিনটার মধ্যে আমি যদি এটা নিয়ে কাজ করি তাহলে আমার জন্য খুব কম সময়, এফিশিয়েন্ট বেশি হবে। আর যদি আমরা এটা কাজ করি তাহলে আমাদের এমনও হতে পারে কোন আপনার এমন একটা সিচুয়েশন যেখানে আসলে আপনার বেস্ট কেসের এই জায়গা থেকে আপনার এটা বেশি কাজে লাগতেছে, মানে হতে পারে আপনার ইনপুট যা দিবেন আপনি সেই পরিমাণ আউটপুট চাচ্ছেন, মানে ইনপুটের উপর বেস করে আপনি আউটপুট চাচ্ছেন, আপনার অ্যালগরিদমটা এটাই, মানে আপনি এরকম একটা অ্যালগরিদম চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনি এই মিস্টার জেড এর অ্যালগরিদমটাকে আপনি কাজে লাগাবেন। সো এই জিনিসটা আপনাকে বোঝার জন্য, সহজ করার জন্য এই সিম্বলগুলো নেওয়া হয়। বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এখন কথা হচ্ছে আসলে কাকে কোন সিম্বলের মধ্যে ফেলবেন, কখন সিম্বলটা ব্যবহার করবেন, বা এগুলো আসলে বলতে ডেফিনেশনটা কি আসে। যদি আমরা এই জিনিসগুলো নিয়ে আলাপ করি তাইলে এটার জন্য আমাদের প্রতিটা টার্মের ডেফিনেশন দেখতে হবে। সো এই ডেফিনেশন দেখার জন্য আমরা এই পর্যায়ে আসব। সো এখানে প্রথমেই দেখেন বিগো নোটেশন নিয়ে আলাপ করা হচ্ছে। বিগো নোটেশনের ক্ষেত্রে বলা হচ্ছে যদি এফ এন নামক একটা ফাংশন থাকে এবং সেই ফাংশনটাকে যদি ইকুয়াল টু বিগো জি এন লিখতে চাই, দেখেন এই জি এন যেটা আমরা বলতেছি ভিতরে, এইটা আরেকটা ফাংশন, এইটা একটা ফাংশন। সো এই ফাংশন ইকুয়াল টু বিগ অফ জিএন আমরা তখনই বলতে পারবো, মানে বিগ অফ এন সরি বিগ অফ ও তখনই বলতে পারবো ইফ এন্ড অনলি ইফ, আই ডাবল এফ এটা দ্বারা বোঝায় ইফ এন্ড অনলি ইফ, মানে কেবলমাত্র একমাত্র এটাই, মানে এর বাইরে কোনো সলিউশন নাই। যদি হয় ফর অল, এটা দ্বারা বোঝায় হচ্ছে ফর অল, মানে আপনার কার্লি ই, আপনি এটাকে উল্টায় দিচ্ছেন, সরি এটা মানে বোঝা হচ্ছে এক্সিস্ট করে, যদি এক্সিস্ট করে এটা মানে বোঝানো হচ্ছে ফর অল, যে উল্টা এ যেটা এটা মানে বোঝানো হচ্ছে ফর অল। সো এটা মানে হচ্ছে এক্সিস্ট করে যদি, ইফ এন্ড অনলি ইফ যদি এক্সিস্ট করে পজিটিভ কনস্ট্যান্ট সি এন্ড
n0, আচ্ছা এখানে c বলতে কি বোঝাচ্ছে? c বলতে বোঝানো হচ্ছে যদি একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে, আপনার একটা ফাংশন আছে, সেই ফাংশনের সাথে যদি কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু এড হয় 5 10 20 100, যদি কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে এবং সবগুলো পজিটিভ ভ্যালু থাকে এবং n0 মানে প্রথম ইনপুটটা যদি 0 হয়, সেক্ষেত্রে আপনার g অফ n লিখতে পারবেন কখন? এই হচ্ছে তার শর্ত। শর্ত হচ্ছে যে এফ অফ এন, আমি জিনিসটাকে আরো সহজ করে বুঝাবো, প্রথমে আগে জিনিসটা বুঝেন। আমি জানি এটুকু বললে আপনাদের অনেকের মাথার উপর দিয়ে যাবে, বাট একটু ধৈর্য ধরেন, সবকিছু বুঝে যাবে। যদি এফ অফ এন ফাংশনটা ছোট হয় অথবা সমান হয় সি ইন্টু জি অফ এন, এবার দেখেন এই সি মানে বোঝাচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, জি অফ এন মানে বোঝাচ্ছে একটা ফাংশন, ফর অল এন অফ 0 হবে এন থেকে বড়। এই জিনিসটা আপনি আপাতত এই জায়গা থেকে পজ করে আমরা পরের স্লাইডে যাই, আমি এখানে আবার আসব। আচ্ছা, পরের স্লাইড বলতে আমরা এই জায়গাতে আসি। আমি এখান থেকে ড্রয়িংটা ক্লিয়ার করি। এখানে দেখেন এফ অফ এন একটা ফাংশন, আপনি বিগ অফ এন স্কোয়ার বলবেন। এই এন স্কোয়ার যেটা, এটা হচ্ছে আপনার জি অফ এন। ওকে, সো আপনি জি অফ এন বলতে পারবেন কখন? যখন এভরি ভ্যালু, প্রতিটা ভ্যালু যদি আপনার লার্জার হয়, ওই যে কন্ডিশন যেটা ছিল, কন্ডিশনটা যদি আমরা এখান থেকে আবার আপনাদের একটু রিভিউ করে নিয়ে আসি। কন্ডিশনটা হচ্ছে এই যেটা, যে জি অফ এন, সরি জি অফ এন যেটা, এইটা কিন্তু বড় হবে ফাংশন অফ এন থেকে, বড় হবে অথবা সমান হবে। যদি এই কন্ডিশনটা ফুলফিল করে, তাহলে এখানে দেখেন এটাই বলতেছে, যদি এন জিরোর ক্ষেত্রে এফ অফ এন এটা যদি ছোট হয় বাট লার্জার হয়, এই জি এন, এন মানে কি, জি অফ এন মানে হচ্ছে এন স্কোয়ার, এই এন স্কোয়ারটা যদি বড় হয়, আপনি আরো সহজে বুঝবেন আমরা এই প্রবলেমটা যদি সলভ করি। আমি পিছনের স্লাইডগুলো যেগুলো বাকি আছে সেগুলো আমি ক্লিয়ার করে দিব, সমস্যা নেই, জাস্ট আপনি দেখেন। এখানে যেটা বলা হয়েছে 3n+2 ইকুয়াল টু বিগ অফ এন, এটা বলতে আসলে এবার দেখেন আমরা মিলাই, আমরা যে একটু আগে যে ডেফিনেশনটা দেখে আসছি, যে সলিউশনটা করে আসছি, তার সাথে আমরা মিলাই। আচ্ছা, এফ অফ এন এটা মানে আপনি ধরে নেবেন 3n+2, মানে আপনার যে ইনপুটটা, আপনার যে অ্যালগোরিদমটা আপনি যেটা ডিফাইন করছেন, যে আপনার সিনট্যাক্সটা বা আপনার যে স্টেটমেন্টটা, এটা হচ্ছে 3n+2, এবং আপনি এখানে জি অফ এন বলতে বোঝাতে চাচ্ছেন বিগ অফ এন এর মধ্যে যেটা লিখছেন, এটা মানে হচ্ছে জি অফ এন, মানে ফাংশন জি। তো ফাংশন এফ যদি 3n+2 হয়, আর আপনার যদি ফাংশন জি ইকুয়াল টু এন হয়, আমরা এখান থেকে যদি পাই, তাহলে আপনার শর্ত হচ্ছে আপনি বিগ অফ এন কখন লিখতে পারবেন। এই শর্তটা কিন্তু দেখেন আপনার এই যে এখানে লিখে দেয়া শর্ত ছিল যে সি ইন্টু জি অফ এন এটা অলওয়েজ বড় হবে ফাংশন অফ এন থেকে, এবং সেক্ষেত্রে এন এর মান পজিটিভ যা ইচ্ছা তাই হোক না কেন, মানে পজিটিভ যে কোনো ভ্যালুর জন্য, ফর অল পজিটিভ ভ্যালুর জন্য এটা সত্য হতে হবে। এবার দেখি কন্ডিশনটা ট্রু হয় কিনা। আপনি এন এর মান প্রথমে 1 ধরেন, যদি 1 ধরেন তাহলে দেখেন এটা ইকুয়েশন, আপনি জাস্ট ওই যে আপনারা ম্যাথমেটিক্যাল কাজটা করে আসছেন ওইটুকুই করেন, 3 × 1 + 2, তাহলে এই পাশে কত পেলেন 5। এবার এই পাশে এন এর মান কত আমরা ধরছি 1, তাহলে সি ইন্টু 1, সি একটা কনস্ট্যান্ট ভ্যালু, ধরেন সি এর মানও হচ্ছে 2 বা 3, যে কোনো একটা ভ্যালু ধরেন সি এর মান হচ্ছে 2, সি ইকুয়াল টু আমরা ধরলাম 2। এবার দেখেন সি এর মান 2, এন এর মান 1, তাহলে 2 × 1, এই পাশে পাচ্ছেন আপনি 2 × 1 মানে 2, আর এই পাশে পাচ্ছেন আপনি 5, তাহলে এই যে কন্ডিশনটা কি ট্রু হলো? না স্যার, ফলস। আচ্ছা, এবার আপনি সি এর স্যার মান, আমরা এখন কন্ডিশন স্যার 5 ধরি স্যার, তাহলে কি হবে? আচ্ছা কন্ডিশনের ক্ষেত্রে যদি সি এর মান আপনি 5 ধরেন, কনস্ট্যান্ট 5, এবার দেখেন সি এর মান যদি 5 হয়, সেক্ষেত্রে এন এর মান পজিটিভ যে কোনো ভ্যালু হোক না কেন, ধরুন পজিটিভ 1 যদি দেন, তাহলে এই পাশে আপনি পাবেন 5 × 5, তাহলে কত হয়, এই পাশে 5, এই পাশে কত 5, তাহলে কন্ডিশন কি ট্রু হচ্ছে নাকি ফলস হচ্ছে? ট্রু হচ্ছে। ট্রু হচ্ছে। এবার আপনি এই সি এর মান 5 ধরেই এন এর মান অন্য একটা পজিটিভ সংখ্যা দেন, অন্য পজিটিভ যে কোনো সংখ্যা আপনারা বলেন, এন এর মান পজিটিভ। আর একটা জিনিস, এখানে তো আমরা সি এর মানও নিজেরা ধরতেছি আর এন এর মানও নিজেরা ধরতেছি, এক্সামে কি যে কোনো একটা দেয়া থাকবে না দুইটাই আমাদের ধরতে হবে?
আচ্ছা আমি একটু যাচ্ছি ওই জায়গাতে, আমি যাব, আপনাকে ওইটাও বলে দিচ্ছি। একটু আগে আপনি আমাকে এখন বলেন যে সি এর মান আমরা 5 ধরলাম, ঠিক আছে, ধরে এন এর মান 1 ধরলাম, ধরার পর কন্ডিশন আমরা ট্রু করতেছি। এবার আপনি এন এর মান অন্য যে কোনো একটা পজিটিভ সংখ্যা ধরেন, যে কোনো পজিটিভ সংখ্যা বলেন, যে কোনো একটা পজিটিভ সংখ্যা বলেন। 6 ধরি। 6 ধরলাম, ওকে ফাইন। এবার যদি এন এর মান আমরা 6 ধরি, দেখেন আমরা সি এর মান কিন্তু 5 ফিক্সড করে দিয়েছি। এবার এন এর মান আপনি 6 ধরেন, ধরে ইকুয়েশনটা সলভ করেন, তাহলে 3 × 6 3 × 6 18 প্লাস 2 কত হলো 20। তার এই মানে আপনি এই পাশে পাচ্ছেন আপনি 20। ওকে, তাহলে এই পাশে আপনি দেখেন কত পান, এন এর মান 6, সি এর মান 5, তাহলে 5 × 6 কত পাচ্ছেন 30। 5 × 6 30 পাচ্ছেন। কন্ডিশন কি ট্রু হচ্ছে নাকি ফলস হচ্ছে? ট্রু হচ্ছে। অর্থাৎ আপনি সি এর মান যদি 4 ফিক্সড করে দেন, সরি 5 ফিক্সড করে দেন, তাইলে সি এর মান 5 হলে এন এর সকল পজিটিভ ভ্যালুর জন্য, এন এর সকল পজিটিভ ভ্যালুর জন্য এই কন্ডিশন ট্রু হবে। কথাটা বুঝতে পারছেন নাকি বুঝেন না? তার মানে সি এর মান একটা ফিক্সড করে দিব, তারপর যে কোনো পজিটিভ সংখ্যা ধরলে সি ইনটু জি এন এর মান বড় হবে বা সমান হবে। হ্যাঁ, এটাই দাঁড়াচ্ছে যে এই জায়গাতে এই যে কন্ডিশন, আমাদের শর্ত হচ্ছে এই কন্ডিশনটা যখন ফুলফিল করবে তখনই আমরা বিগ অফ লিখতে পারবো, বা এটাকে আমরা বিগ অফ নোটেশন বলবো। তো সেক্ষেত্রে দেখেন জিএন এই যে ফাংশন, এই ফাংশনটা হচ্ছে এন, এই ফাংশনের সাথে যে সি কনস্ট্যান্টটা আছে, এই কনস্ট্যান্ট যদি 5 হয় তাহলে এন এর সকল পজিটিভ ভ্যালুর জন্য এই কন্ডিশন ট্রু হবে। আর যদি ট্রু হয় তাহলে তখনই আমরা এটাকে বলতে পারবো সে হচ্ছে বিগ অফ এন। এটুকু পর্যন্ত বুঝছেন কিনা? আরো কিছু বাকি আছে, আমি পড়ে যাচ্ছি। এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? স্যার এখন যদি নেগেটিভ হয় তাইলে? আমরা পজিটিভ ভ্যালু কাজ করতেছি, কন্ডিশনে বলাই হয়েছে। আমরা যদি একদম ডেফিনেশনের স্লাইডে যাই, আমি ডেফিনেশন স্লাইডে আসি, যে ডেফিনেশন স্লাইডে দেখেন এখানে বলা হচ্ছে পজিটিভ কনস্ট্যান্ট প্লাস ভি পজিটিভ কনস্ট্যান্ট এন্ড এন জিরো, মানে এন এর যে ভ্যালুগুলা সেটাও পজিটিভ ধরবেন। এখানে নেগেটিভ ভ্যালুর কথা বলা হয় না, কারণ একটা অ্যালগরিদমের টাইম তো নেগেটিভ দিকে যেতে পারে না। বুঝতে পারছেন? জি স্যার। আমরা তো এখানে আসলে একটা অ্যালগরিদমের এফিশিয়েন্সি মেজার করতেছি, মানে আপনি একটা ইনপুট দিবেন, ইনপুট দিলে সেই অ্যালগরিদম কতটুকু সময় নিতে পারে। কখনো তো কোনো অ্যালগরিদম নেগেটিভ টাইম নিতে পারে না, নিতে পারে? না স্যার। এর জন্য আসলে নেগেটিভ ভ্যালুর প্রশ্নই আসে না, এর জন্য সকল পজিটিভ ভ্যালু নিয়ে চিন্তা করতেছি। শাহিন বলেন। স্যার আমি বুঝছি না স্যার, আবার যদি প্রথম থেকে একটু বুঝাইতে স্যার। আচ্ছা ফাইন, বুঝেন নাই কোনো সমস্যা নাই, আমরা এই জিনিসগুলো বারবার রিপিট হবে, কারণ তিনটা ডেফিনেশনের ক্ষেত্রে সেম জিনিসটা, একটা ভালো করে বুঝলে বাকিগুলাই চলে আসবে। সো আমরা রিপিট হবে, আমি আবারও বলে দিচ্ছি, সমস্যা নেই এক্ষেত্রে। তো যেটা বলতেছিলাম, এ পর্যন্ত যারা বুঝছেন তারা সাথে থাকেন, যারা বুঝেন না একটু ধৈর্য ধরেন, আপনি বুঝে যাবেন। সো এই যে এন এর মান, সি এর মান 5 হলে এন এর মান বড় অথবা সমান হোক না কেন যে কোনো পজিটিভের, তাহলে পজিটিভ শুরু হয় তো 1 থেকে, তাহলে 1 থেকে এন এর মান, এন জিরো এর মান যতই হোক না কেন কন্ডিশন ট্রু হবে, এবং এই শর্তকে সামনে রেখে আমরা বলতে পারবো সেটা হচ্ছে বিগ অফ এন। যেমন এখানে এই জিনিসটা বোঝানোর জন্য বলা হচ্ছে সি এর মান যদি আমরা 4 ধরি, ধরেন সি এর মান হচ্ছে 4, আপনি আসলে লোয়ার ভ্যালু থেকে আপনি শুরু করেন, সি এর একদম লোয়েস্ট কত ধরলে আপনি কাজটা করতে পারবেন। সি এর মান যদি আমরা 4 ধরি, এবার ধরেন সি এর মান 4, এন এর মান আপনি 1 ধরেন, এন এর মান 1 ধরলে এই পাশে কত আসবে? এই পাশে আসবে 5 আর এই পাশে আসবে 4। কন্ডিশন কি ট্রু না ফলস? ফলস। দেখেন এন এর মান 1, 3 × 1 মানে হচ্ছে 3 প্লাস 2 মানে 5 পাচ্ছেন এই পাশে, আর এই পাশে সি এর মান ধরলাম 4, এন এর মান 1, তাহলে 4 × 1 মানে আপনি পাচ্ছেন 4। কন্ডিশন ফলস হচ্ছে। বাট সি এর মান 4 ধরে যদি আমরা এন এর মান 2 ধরি, তাহলে এন এর মান 2 ধরলে এই পাশে আমরা পাবো কত? 3 × 6 প্লাস 2 8। এই পাশে দেখেন আপনি এন এর মান 2, সি এর মান 4, 2 × 4 8। কন্ডিশন ট্রু হচ্ছে। অর্থাৎ সি এর মান যদি আমরা 4 ধরি তাহলে এন এর মান 2 থেকে শুরু করে সকল পজিটিভের জন্য এই কন্ডিশনটা ট্রু হবে। এই কথাটা বুঝতে পারছেন কিনা? জি স্যার। আচ্ছা, সো যদি এটা বুঝতে পারেন তার মানে আমরা সি এর মান যদি আমরা 4 ধরি তাইলে এই কন্ডিশনটাকে ট্রু বলতে পারবো, আর এই কন্ডিশনটাকে যদি ট্রু বলতে পারি তাইলে আমরা এটাকে বিগ অফ ও দ্বারা প্রকাশ করতে পারি
ওই পার্সপেক্টিভ পর্যন্ত, অর্থাৎ সি এর মান কনস্ট্যান্ট 4 থেকে শুরু করে এবং এন এর মান 2 থেকে শুরু করে সবগুলোর জন্য বিগ অফ এন বলতে পারি। স্যার এখানে যে আপনি বলছেন যে সি এর মান মানে মিনিমাম 4 ধরবো, মানে এর নিচে স্যার ধরা যাবে না? এর নিচে যদি আপনি Condition ধরেন, true হবে না এর n নিচে কে যদি ধরলে। ধরেন, আমি একসাথে আসলে বাকিগুলো তাহলে এখানে একটু সলভ করে দিই। এর পাশে যদি আপনি ধরেন, আপনার ডেফিনেশন তো আর বাকি আছে, মানে এটা তো আমরা দেখতেছি হচ্ছে বিগ অ এটা নিয়ে আলাপ করতেছি। যখন আপনি ছোট হবে, মানে এই কন্ডিশন যখন উল্টে যাবে, যখন এরকম হবে, তখন কিন্তু আপনার ডেফিনেশনটা হয়ে যাবে সেটা বিগ অ না হয়ে সেটা হয়ে যাবে আপনার ওই যে বেস্ট কেস বিগ অফ ওমেগা ছিল, বিগ ওমেগা। সো জাস্ট কন্ডিশনটা চেঞ্জ করে দিবেন, তখন সেটা হয়ে যাবে বিগ ওমেগা। সো এক্ষেত্রে আপনি দেখেন, যদি আপনি সি এর মান 3 ধরেন, তাইলে এন এর মান যতই পজিটিভ ধরেন না কেন, আপনি ধরলাম সি এর মান 3, এবার আপনি এন এর মান ধরেন 10, এন এর মান 10 ধরলে দেখেন এই পাশে কত আসে, এই পাশে আসবে 32, এখানে এই পাশে আসবে 30। সো অর্থাৎ সি এর মান 3 হলে আপনার এন এর সকল পজিটিভের জন্য এই কন্ডিশনটা ট্রু হবে। তখন বুঝাতে পারছি? মানে তখন ফাংশন অফ এন, প্রথম যে ফাংশনটা ফাংশন অফ এন, এটা অলওয়েজ বড় হবে, এবং এই ফাংশন অফ জিএন যেটা এই পাশে যে ফাংশন অফ জিএন, এইটা অলওয়েজ ছোট হবে। আর এটা যদি হয় তাহলে আমরা সেটাকে বলবো সে হচ্ছে লোয়ার বাউন্ডে আছে, অর্থাৎ তাকে আমরা বিগ ওমেগা দ্বারা প্রকাশ করব। আর যদি আমরা অলওয়েজ এন এর পজিটিভ মানের জন্য ফাংশন অফ এনটাকে ছোট প্রমাণ করতে পারি এবং ফাংশন অফ জিএনটাকে বড় প্রমাণ করতে পারি, তাহলে তারকে আমরা বলবো বিগ অ। এটা কি বুঝাতে পারছি নাকি এটা কমপ্লেক্স হয়ে গেছে আপনাদের কাছে? স্যার কমপ্লেক্স হয়ে গেছে স্যার। ওকে ফাইন। স্যার এখানে কি আমাদের উদ্দেশ্য এইটাই যে সি আর এন এর মান মিনিমাম কত হইলে কন্ডিশনটা ট্রু হয় এটা বের করা? আপনি এটাই বের করবেন, কারণ দেখেন আপনার ডেফিনেশনের জায়গায় একটু সময় লাগবে, সমস্যা নেই, বাট বুঝে গেলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এটা একটু কমপ্লেক্সিটির ব্যাপার, একটু সময় লাগবে, সমস্যা নেই, বাট এটা যে মানে বুঝার মতো না, ব্যাপারটা এমন না। এখানে দেখেন ইফ এন্ড অনলি ইফ বলছে ডেফিনেশনেই যে ফাংশন অফ, এবার দেখেন, এবার আপনাদের এই কাছে জিনিসটা একটু ক্লিয়ার মনে হবে আগের থেকে। প্রথমবার যখন বলছিলাম তখন কাটছে, এখন একটু ক্লিয়ার মনে হবে, কারণ ডেফিনেশন মানে এক্সাম্পল দেখে আসছে যে ফাংশন অফ এন, আপনার যে ফাংশনটা এইটাকে আমরা তখনই বিগ অফ জিএন নামক ফাংশন দ্বারা প্রকাশ করতে পারবো ইফ এন্ড অনলি ইফ এক্সিস্ট করে যদি পজিটিভ কনস্ট্যান্ট, সি এর মান একটা পজিটিভ ভ্যালু হবে, 1 2 3 4 5 একটা পজিটিভ ভ্যালু, এবং এন জিরো মানে যে ইনপুটগুলা সেগুলো একটা পজিটিভ কনস্ট্যান্ট হবে। সো এটা যদি হয় সেক্ষেত্রে আমার কন্ডিশনটা মাথায় থাকতে হবে, এই যে কন্ডিশন যে ফাংশন অফ এন অলওয়েজ ছোট হবে, আমার যে পজিটিভ কনস্ট্যান্ট যেটা ছিল তার সাথে আমার জি অফ ফাংশনটা যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে সেটা অলওয়েজ বড় হবে, ফাংশন অফ এন অলওয়েজ ছোট হবে। এবং সেটা কার জন্য হবে? ফর অল এন, মানে যে এই যে পজিটিভ এন জিরো যেটা আমরা ইনপুট দিচ্ছি, এন জিরো মান 1 2 3 4 5, মানে আমরা যে ইনপুট দিব 5টা ভ্যালু 10টা ভ্যালু 20টা ভ্যালু, এই ভ্যালুগুলা অলওয়েজ এন থেকে মানে এন এর পর্যায়ে পড়া, ফর অল এন আর কি আলটিমেটলি এখানে বোঝাচ্ছে। মানে এখানে আপনি এটাকে আলাদা করে খুব কমপ্লেক্স করার দরকার নাই, এটা মানে আপনি বুঝেন যতগুলা পজিটিভ ভ্যালু দিতে পারেন সবগুলা ভ্যালু এখানে চলে আসবে। এন জিরো মানে বোঝাচ্ছে জিরো, মানে জিরো, জিরো থেকে বড় 1 2 3 4 5 যে কোনো সংখ্যা। এটা কি বুঝতে পারছেন? মানে এই জায়গাটা কি আপনাদের কাছে, এই পয়েন্টটা আগে ক্লিয়ার করি, এই পয়েন্টটা কি কারো কাছে এখনো স্পষ্ট মনে হচ্ছে? জাস্ট এই পয়েন্ট, এই এতটুকু, এটা দ্বারা কি বোঝাচ্ছে? একটা একটা চেক করব, মানে 1 থেকে একটা একটা চেক করব, করার পর যেটা ওই সূত্রটা স্যাটিসফাই করবে ওইটা থেকে বড় সবগুলা বিগ ও দ্বারা প্রকাশ করতে পারবো, এইটা বলছেন স্যার? এটাই বোঝাচ্ছে যে আপনি এখানে একটা এন জিরো মানে একটা লিমিট রেখে দিবেন, ধরেন 0 রাখলেন, তাহলে জিরোর বড় যতগুলো সংখ্যা হবে এই পাশে, জিরোর বড় ধরেন 1 2 3 4 5, সকল বড় সংখ্যার জন্য ফর অল, এটা দ্বারা বোঝাচ্ছে ফর অল, সকল বড় সংখ্যার জন্য এই কন্ডিশনটা সত্য হতে হবে। আবার যদি আপনি মনে করেন যে এখানে এন জিরো মানে আপনি 2 ডিফাইন করলেন, ধরলেন যে এন জিরো মানে আপনি মনে করেন 2, মানে আপনার বেজ লিমিট 2, তার মানে এই পাশে 2 এর সমান বা 2 থেকে বড় সকল সংখ্যার জন্য এটা সত্য হতে হবে।
বুঝছি স্যার। এটা যদি একটু আপনারা এই আসলে বারবার মুভ করতে হচ্ছে স্লাইডে, যদি এটার ক্ষেত্রে আসি, দেখেন এখানে দেখেন এই অ্যালগরিথম মানে এক্সাম্পলের ক্ষেত্রে এখানে খেয়াল করেন বলা হচ্ছে 2 এর সমান অথবা বড়। তাহলে দেখেন আমরা দেখতে পাচ্ছি সি এর মান যদি 4 আমরা ধরে নেই, ফিক্সড করে নেই, সেক্ষেত্রে n0 মানে আমরা যেটা ইনপুট সেটা যদি আমরা 2 ধরি অথবা 2 থেকে বড় যে কোনো সংখ্যা ধরি, তার জন্য এই কন্ডিশন অলওয়েজ ট্রু হচ্ছে। ব্যাপারটা এমন ছিল না? জি স্যার। সো এটাই যে ফর অল, এই ফর অল দ্বারা এটাই বোঝাচ্ছে যে আমরা যেটা ইনপুট মানে যেটাকে আমরা লিমিট ধরবো, n0 মানে ফার্স্ট ভ্যালু, আমরা আপনার ইনপুটের ফার্স্ট ইনপুট হচ্ছে n0। সো n0 যদি 2 হয় তাহলে 2 এর পরে আমরা যেই ইনপুট দিই না কেন, 5, 10, 100, 1000, 1 লাখ যেই ইনপুট দিই না কেন, সেই ইনপুটের জন্য ফর অল ইনপুটের জন্য আমার এই কন্ডিশনটা ট্রু হবে। এটা বোঝাচ্ছিল এই অংশটুকু। আশা করি প্রথম অংশটুকু ক্লিয়ার করতে মানে এই পয়েন্টটুকু ক্লিয়ার করতে পারছি, এই লাস্টের পয়েন্টটা। এবার লাস্টের পয়েন্ট যদি আপনার ক্লিয়ার হয়, এবার আপনারা এই পয়েন্টে ইকুয়াল তো আছে স্যার। এই যে ইকুয়াল টু বলা মানে 2 হতে পারে সমান অথবা বড়, যেমন 2 সমান 2 হতে পারে অথবা 2 থেকে বড় যে কোনো সংখ্যা হতে পারে ফর অল ভ্যালু। পারছেন নাকি এখনো আপনার কাছে যিনি প্রশ্ন করলেন তার কাছে এখনো অস্পষ্ট রয়ে গেছে? এই পয়েন্টটা, এই ডেফিনেশনটা ভালো করে বুঝেন। বাকি যে দুইটা ডেফিনেশন বিগ থিটা আর বিগ ওমেগা, এটা আপনার কাছে একদম মানে আমার বলাই লাগবে না, আপনি ডেফিনেশন দেখলেই বুঝে যাবেন কি বলা হয়েছে। সো এই জন্য আমি একটার পিছনে বেশি সময় দিচ্ছি। এটা ভালো করে বুঝেন, কোথায় কোনো প্রবলেম থাকলে, কোনো জায়গা বুঝতে সমস্যা হলে সেই পয়েন্ট আমাকে বলেন, আমি সেটা আপনাকে বুঝাবো। সো পজিটিভ কনস্ট্যান্ট বলতে বোঝাচ্ছে আপনি কোন একটা পজিটিভ কনস্ট্যান্ট আপনি ধরবেন, যেটা হচ্ছে আপনার ওই ইনপুটের ক্ষেত্রে, আপনি একটা অ্যালগরিদমের ক্ষেত্রে আপনার একটা ভ্যালু তো থাকবে, ফিক্সড ভ্যালু, একটা লিমিট থাকবে যে এই পরিমাণ সংখ্যা সে নিবেই। সো এটাই আসলে পজিটিভ কনস্ট্যান্ট বোঝাচ্ছে। এটা আসলে আরো ডিপ পরের পদ্ধতিতে বুঝবেন এগুলা। বাট আপাতত আপনি ধরেন যে একটা কনস্ট্যান্ট সংখ্যা ডিজিট আপনি এখানে ফিক্সড করেন, করার পর আপনার ইনপুটের উপর আপনি আবার এক্সপেরিমেন্ট চালাবেন। মানে একটাকে ফিক্সড ধরে, কনস্ট্যান্টকে ফিক্স ধরে আপনি ইনপুটের উপর এক্সপেরিমেন্ট চালাবেন। ইনপুটের মান আপনি বের করবেন কোন ইনপুট দিলে অলওয়েজ ফাংশন অফ এনটা ছোট হবে সি ইনটু জি অফ এন এই ফাংশনের থেকে। আর জি অফ এন ফাংশন মানে হচ্ছে সেটাই আপনি ভিতরে যেটা এন স্কোয়ার, এন কিউব, এর রুট ওভার এন, বা আপনি যে জিনিসটা লিখেন সেটা আসলে জি অফ এন দ্বারা প্রকাশ করা হয়। আমি কি এতটুকু পর্যন্ত বুঝাতে পারছি? আমি কি সামনে আগাবো নাকি এখানে আরো কিছু ব্যাখ্যা দিতে হবে, আরো কিছু এক্সাম্পল দেখাতে হবে? জি স্যার, বুঝছি। আচ্ছা, সো এটা দ্বারা কি বোঝানো হচ্ছে এখানে একটু কথা এটা বলা হয়েছে। দেখেন বেসিক্যালি ফাংশন অফ এন ইকুয়াল টু বিগ অফ জি অফ এন, এটা দ্বারা বোঝাচ্ছে যে জি অফ এন এটা ডেসক্রাইব করে দ্য অ্যাসিম্পটোটিক আপার বাউন্ড। আমরা জানি বিগ ও মানে হচ্ছে আপার বাউন্ড বোঝায়। সো বিগ ও যখনই নিয়ে আসছি তখনই বোঝাচ্ছে এর ভিতরে আমরা যে ফাংশনটা লিখছি এই ফাংশনটা দ্বারা আমাকে আপার বাউন্ড বোঝাচ্ছে ফর এফ অফ এন, মানে ফাংশনের আপার বাউন্ডটুকু বোঝাচ্ছে। আমরা এটাকে আরেকভাবে বলতে পারি যে আমরা এন এর মান যত ইনক্রিজ করব, এন এর মান ইনপুট যত বাড়াবো, ফাংশন অফ এন এর মানে ফাংশন অফ এন, এই ফাংশনটা আমাদের যে প্রবলেমটা সেটার গ্রোথটাও তত বাড়তে থাকবে বেসড অন জি অফ এন। মানে জি অফ এন যত না বাড়বে তার চেয়ে বেশি এটা বাড়বে। আচ্ছা, আমরা আরেকটা প্রবলেম সলভ করে আমরা আরেকটু সামনে আগাই। এখনো কয়েকজনের কাছে এমবিগস মনে হইতে পারে, ভয় পাওয়ার কিছু নাই, জিনিসটা বোঝার মতো, এটা মানে অবুঝার কিছু না। আমরা পরের স্লাইডে যাই। এখানে এই প্রবলেমটা এবার একটু দেখি। এখানে আপনি ধরেন আমরা এটুকু নিলাম না, আমরা নিজেরাই সলভ করার চেষ্টা করি। এই যে প্রথমটুকু, এটুকুকে আমরা কি বলবো? এফ অফ এন। এটা হচ্ছে আমাদের প্রথম ফাংশন। তো এফ অফ এন হচ্ছে 2n স্কয়ার, তাই তো? আচ্ছা, আর এই যে এন কিউব ভিতরে যেটা লিখছি এটা দ্বারা আমাদের বোঝাচ্ছে ফাংশন অফ জিএন। তাহলে জি1 মানে হচ্ছে এন কিউব। এটুকু তো বোঝা গেছে। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে যেহেতু বিগ ও এই কথাটা লিখছি বা এই নোটেশনটা ব্যবহার করছি, এই নোটেশন মানে বোঝাচ্ছে যে এটার মান যখনই বাড়াবো, মানে জি অফ এন এর মান যত বাড়বে এটার মানও তত বাড়তে থাকবে। মানে এর চাইতে অলওয়েজ, মানে এটাও বাড়বে বাট এটা অলওয়েজ বড় হবে, এন কিউবটা অলওয়েজ বড় হবে, এটাই বোঝাচ্ছে। সো আমরা এটা প্রমাণ করব কিভাবে? প্রমাণ করার জন্য আমাদের কন্ডিশনটা ফুলফিল করতে গেলে আমরা এখানে শর্ত হচ্ছে এফ অফ এন
less than or equal to c into g of n। g of n জিনিসটা কি ছিল, এই যে এইটা, তাই না? সো আমরা এবার এটাকে লিখি, তাহলে fn মানে ফাংশন অফ n মানে হচ্ছে 2n স্কয়ার, কন্ডিশনটা আপনি এখানে দেন c ইনটু g of n মানে আপনি লিখছেন n কিউব, তাহলে আপনি এখানে বসান n কিউব। এবার আপনি ইকুয়েশনটা পেয়ে গেলেন। এবার আপনার কাজ হচ্ছে এই কন্ডিশনটা ফুলফিল করা, সেখানে আপনি c এর মান কত দিলে আর n এর মান কত দিলে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা প্রথমে c এর মান যদি আপনি 1 ধরেন, তাহলে দেখেন c এর মান যদি আমরা 1 ধরি, তাহলে n এর মান আপনি এবার শুরু করেন, তাহলে c এর মান আমরা ধরলাম 1। এটা খালি চোখে বোঝা যায় 1 দিলে কন্ডিশন ফলস হবে। c এর মান 1, আমরা n এর মান যদি এবার 1 ধরি, তাহলে এই পাশে কত আসে 2n স্কয়ার, তাহলে n এর মান 1, n স্কয়ার মানে 1, 1 ইনটু 1 এর পাওয়ার স্কয়ার দিলে ওটা 1ই হয়, তাহলে 2 ইনটু 1 মানে আমরা এই পাশে পাবো 2, আর এই পাশে c এর মানও 1, n স্কয়ার মানেও 1, তাহলে 1 ইনটু 1 মানে 1 পাচ্ছি, তাহলে এই পাশে 1 পাচ্ছি, এই পাশে পাচ্ছি আমরা 2। কন্ডিশন ট্রু হচ্ছে নাকি ফলস হচ্ছে? false স্যার। অর্থাৎ আমরা c এর মান 1 রেখে n এর মান যাই দেই না কেন, n এর মান যদি আপনি 5 দেন তাও কিন্তু কন্ডিশন ফলস হবে। দেখেন 2n স্কয়ার, তাহলে n এর মান যদি আমরা 5 দিই, তাহলে 5 ইনটু 5 মানে 25, 25 ইনটু 2 মানে 50, এই পাশে 50 আসতেছে, আর এই পাশে আপনি c ইনটু n স্কয়ার, তাহলে c এর মান কত 1, n এর মান কত 5, তাহলে 5 ইনটু 5 25, তাহলে 25 ইনটু 1, এই পাশে আপনি 25 পাচ্ছেন, এই পাশে 50 পাচ্ছেন। কন্ডিশন ফলস না ট্রু হচ্ছে? false false স্যার। অর্থাৎ c এর মান 1 ধরে আপনি n এর মান যতই পজিটিভ দেন না কেন, যাই দেন না কেন, অলওয়েজ আপনার এই শর্তটাকে সে ফুলফিল করতেছে না। তো এই ক্ষেত্রে আপনি বিগ অফ n টা লিখতে পারতেছেন না। সো বিগ অফ আপনি তখনই লিখতে পারবেন যখন এটাকে আপনি c এর মান ধরে আমরা 2 দিলাম, ফর এক্সাম্পল c এর মান আমরা কনস্ট্যান্ট ধরলাম 2, মানে এখানে কনস্ট্যান্ট 2 চলে আসছে। যদি 2 চলে আসে, এবার দেখেন আপনি n এর মান 1 ধরেন, 1 এর মান যদি n ধরেন, তাহলে এই পাশে কত আসবে 2 একে 2, n স্কয়ার মানে 1, এই পাশে আপনি c এর মান 2, তাহলে এই পাশে কত পাচ্ছেন 2 2 কন্ডিশন কি সমান হচ্ছে, মানে ট্রু হচ্ছে? জি স্যার। 2 হচ্ছে ট্রু স্যার। এবার n এর মান যদি আপনি 100 ধরেন, কন্ডিশন ট্রু হবে নাকি ফলস হবে? ট্রু হবে স্যার, false স্যার। ট্রু হবে স্যার। ফলস হবে না, ট্রু হবে। কারণ কি, n এর মান 100, তাহলে 100 ইনটু 100 কত হয় 10,000, দুইটা যদি 4টা শূন্য, হ্যাঁ 10,000 আসে। সো 10,000 এর সাথে আপনি 2 অ্যাড করলে আপনি হচ্ছে 20,000, তো এই পাশে আপনি 20,000 পাচ্ছেন, এই পাশে কত পাবেন, এই পাশে তো 20,000ই পাবেন। জি স্যার, ট্রু হবে স্যার। ট্রু স্যার, ঠিক আছে বুঝছি স্যার। আলটিমেটলি ব্যাপারটা দাঁড়াচ্ছে এই পাশে 2n স্কয়ার, এই পাশে তো 2n স্কয়ার, সো n এর মান যাই বসান না কেন ট্রু হচ্ছে না? জি স্যার। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমরা এসে বলতে পারি যে c এর মান, আমরা তখন আপনি এভাবে বলবেন যে c এর মান যদি 2 হয়, তাহলে ফর অল n এর মান বড় অথবা যদি সমান হয় কার 1 এর। যে n0 মানে কি, আপনি 1 থেকে শুরু করলেন, আপনার ইনপুট 1 থেকে শুরু করবেন, তো আপনার ইনপুট 1 থেকে শুরু করে যে কোনো পজিটিভ সংখ্যা যদি আপনি দেন ফর অল পজিটিভের জন্য, এই কন্ডিশনটা তখন ট্রু হচ্ছে। আর এই কন্ডিশন ট্রু হওয়ার কারণে তখন আমরা এই দুইটা কন্ডিশনের মানে শর্তের বেসিসে আমরা বিগ অফ n লিখতে পারি। এটুকু ক্লিয়ার? বিগ অফ n স্কয়ার। আচ্ছা, আমরা এখানে n কিউব লেখা, আপনি এখানে n স্কয়ার ধরেন, n কিউব হলে আপনি আসলে এখানে একটু চেঞ্জ হবে, আর কিছু না, একই থাকবে। আপনি n কিউব লেখেন, সমস্যা নাই। আমি এখানে n কিউবের বদলে n স্কয়ার লিখে ফেলছি বলে। এই পর্যন্ত কি বুঝতে সমস্যা হয়েছে, মানে এটা কিভাবে বের করলাম? আচ্ছা, ওকে ফাইন। তো যদি এটা বুঝতে পারেন, যদি আমি আপনাকে হোমওয়ার্ক দেই, এই যে আপনার যদি অ্যাসাইনমেন্ট হিসেবে দেই, এই তিনটাকে এভাবে আপনি শো করে দেখাবেন, সলভ করে দেখাবেন যে এই কন্ডিশনটা ফুলফিল করে, তো সেক্ষেত্রে এখানে সলিউশন দুইটা দেয়া আছে, এই যে দুইটা, এই দুইটার সলিউশন দেয়া আছে। এরকম করে যদি আপনাকে এই তিনটার সলিউশন বের করতে বলা হয়, পারবেন? জি স্যার। আচ্ছা, সো এটা খুব বেশি জি কষ্ট, স্যার। বেশি সময় লাগবে না, যদি একবার বসেন আশা করি বুঝবেন যে আসলে কি হচ্ছে। সো এই তিনটা আপনাকে আমি টাস্ক হিসাবে দিয়ে দিব, সলভ করে নেবেন। আচ্ছা, এবার একটু সামনে আগাই।
ওমেগা। এখানে আমার খুব বেশি কষ্ট করা লাগবে না আপনাকে বোঝাতে, সবকিছুই সেম, শুধু দেখেন এই কন্ডিশনটা উল্টে গেছে। বুঝছি স্যার। বুঝাতে পারছি? সব সেম। এবার আপনাকে প্রমাণ করতে হবে যে ফাংশন অফ এন মানে প্রথমটুকু এইটা অলওয়েজ বড় হবে, এটা অলওয়েজ ছোট হবে, এটা প্রমাণ করতে হবে আপনাকে। সো আগের ইকুয়েশনের ক্ষেত্রে যদি আমরা আগের এতক্ষণ যে এক্সাম্পলগুলো দেখছিলাম সেগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি, আমি যদি একটু আগের স্লাইডে যাই, এইটার ক্ষেত্রে যদি আপনি সি এর মান 1 ধরেন, এই কন্ডিশনে দেখেন আপনি যদি সি এর মান 1 ধরেন, তাইলে ফর অল এন এর মান কি হবে যে এই পাশটা বড় হয়ে যাবে, এই পাশটা ছোট হবে ফর অল এন এর জন্য। তখন আপনি এখানে বিগ অ না লিখে আপনি বিগ ওমেগা লিখতে পারবেন। বুঝাতে পারছি? মানে এন স্কয়ারের ক্ষেত্রে, এন কিউবের ক্ষেত্রে না, আমরা একটু আগে যেটা দেখছিলাম সেটার ক্ষেত্রে আমরা বলতেছি। আচ্ছা, আমরা এটা আর একটু সামনে গেলে এটারও কিছু এক্সাম্পল দেয়া আছে, এখানে কিছু এক্সাম্পল আমরা দিয়ে এগুলো একটু সলভ করি, তাইলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে বাকিদের কাছেও। এটুকু মানে কি, আমরা এটুকু মানে হচ্ছে এফ বিগ অফ এফ এন, তাই না, ফাংশন অফ এন। আর এটা মানে কি, এন মানে হচ্ছে ফাংশন অফ জি এন। সো এটা দেখেন আমরা কিন্তু এটা কিন্তু সলভ করছিলাম প্রথমটার ক্ষেত্রেও, আমি দেখাই, এই যে এটার ক্ষেত্রেও কিন্তু সেম ইকুয়েশন দেখেন 3n + 2 = বিগ অফ n। আর এখানে আসে আমরা লিখতেছি জাস্ট বিগ এর বদলে থিটা লিখছি, তো ওমেগা লিখছি। তো ওমেগা লিখতে গেলে আপনার কন্ডিশনটা উল্টে যাচ্ছে, আর আপনি এটাই প্রুফ করবেন। সেক্ষেত্রে আপনি দেখেন যদি সি এর মান আমরা 3 ধরি বা 2 ধরি, সেক্ষেত্রে ফর অল n এর মান 1 থেকে বড় হলে আপনার এই কন্ডিশনটা ট্রু হবে। আমি এটাকে খুব বেশি বলার প্রয়োজন মনে করতেছি না, যদি কারো বুঝতে এখনো বাকি থাকে বলতে পারেন, আমি তাহলে ব্যাখ্যা করব, আদারওয়াইজ এটুকু আর ব্যাখ্যা করব না। এখানে আসলে ভয় পাওয়ার কিছু নাই, আপনি না বুঝলে বলতে পারেন যে স্যার বুঝি নাই। তাহলে কি আমি ধরে নিব সবাই বুঝতে স্যার পারছে? আমি বুঝি নাই স্যার। আচ্ছা, স্যার আমি বুঝি নাই স্যার। আচ্ছা ওকে, আমানুর রহমান বুঝেন নাই, আর কেউ আছেন? ওকে ফাইন, বাকিরা বুঝে গেছেন। সো আমানের স্বার্থে আমরা পরেরটা সলভ করি। আমান, আপনি জাস্ট মাথায় রাখবেন যে আপনাদের কাজ হচ্ছে যে আপনি যখন বিগ ওমেগা লিখবেন, ওমেগা লেখার সময় আপনাকে প্রমাণ করতে হবে যে প্রথম যেটুকু, এই যে এই পাশে যেটুকু লিখছেন, এটাকে আপনি ফাংশন অফ এন যদি আপনি চিন্তা করেন, তাইলে এটুকু অলওয়েজ বড় হবে। মানে এইটুকু এন এর মান তো আপনি জানেন না, এন এর মান তো দেওয়া হয় নাই, তাহলে এন এর মান আপনি যাই দেন না কেন, দেওয়ার পরে আপনার যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা যেন অলওয়েজ বড় হয় এই পাশে আপনি যেটা লিখছেন এই যে এন, এইটা থেকে। এটা প্রমাণ করার জন্য আপনি কি করেন দেখেন, আমরা লিখলাম যে এই পাশে 3n + 2। আচ্ছা, আমি এখানে হাইলাইটারটা নেই, দেখেন 3n + 2, আমরা এই পাশে 3n + 2 লিখলাম এই যে এখান থেকে, কারণ এটা ফাংশন অফ n। আর এই পাশে আমরা যে জি অফ n মানে ব্র্যাকেটের মধ্যে যেটা দেয়া ছিল এটা হচ্ছে gn, আমরা এটা লিখলাম, এর সাথে একটা c মানে কনস্ট্যান্ট, একটা ফিক্সড ভ্যালু আমরা মাল্টিপ্লাই করব, করে আমাকে প্রমাণ করতে হবে যে এই পাশেরটা বড় এই পাশেরটা ছোট n এর ভ্যালুর জন্য। প্রথমে আমরা এখানে দেখি আমাদের জানা নাই দুইটা ভ্যালু, একটা হচ্ছে n এর মান জানি না, c এর মান জানি না। আপনি c এর মান ফিক্সড করেন প্রথমে, ধরলাম c এর মান হচ্ছে 3, আপনি এখানে 2 ধরেন 5 ধরেন, একটা ভ্যালু আগে ফিক্সড করেন। প্রথমে শুরু থেকে মানে লোয়ার ভ্যালু দিয়ে শুরু করা উচিত। সো এখানে আমরা শুরুতে 2 ধরি নাই কেন, এটা যদি আমরা 2 ধরতে পারতাম, 2 ধরলে আসলে যে রেজাল্ট আসে সেটা আমরাই জানি, কিন্তু দেখেন এখানে 3n, এখানে 2 ধরলে আপনি কি পাবেন 2n, তো 3n এর সাথে তো 2 মাল্টিপ্লাই করাই আছে, তাহলে তো এখানে আসলে 2 ধরে লাভ নাই। 2 ধরতে পারেন, ধরলে আসলে আলটিমেটলি যেটা আসবে সেটা আপনি আগে থেকে গেস করে ফেলতে পারেন। আচ্ছা, তো যাই হোক আমরা যেখানে আসছিলাম, সো আপনি c এর মান একটা ফিক্সড করলেন 3, আপনি এখানে 2 ফিক্সড করেন, 1 ফিক্সড করেন, যেটা আপনার মন চায় করেন। করার পরে এবার আপনি প্রমাণ করেন এই কন্ডিশনটা ট্রু হচ্ছে। তাহলে c এর মান যদি আপনার 3 হয়, আপনি n এর মান 1 ধরেন, তাহলে n এর মান 1 হলে 3 × 1 + 2 কত হয় 5 হয়। এই পাশে n এর মান কত 1, c এর মান তো আপনি 3 ফিক্সড করে দিয়েছেন, তাহলে 3 × 1, তাহলে এই পাশে আপনি কত পাচ্ছেন 3, এই পাশে কত পাচ্ছেন 5। তাহলে কন্ডিশন ট্রু হচ্ছে নাকি ফলস হচ্ছে? ট্রু। কন্ডিশন ট্রু হচ্ছে। আপনার শর্তই ছিল বিগ ওমেগার ক্ষেত্রে যে ফাংশন অফ n, যেটা আপনার প্রাইমারি ফাংশন, আপনার যেটা মূল ফাংশন, আপনার যেটা অ্যালগরিদম, সেটার যে ভ্যালুটা সেটা যেন আপনার অলওয়েজ বড় হয়। তাহলে দেখা যাচ্ছে 3n + 2 এইটা বড় হচ্ছে,
আমার যেটা বিগ ওমেগা দিয়ে যেটা লিখছি সেটার থেকে। সো এই জন্য আমরা এটাকে বিগ ওমেগা দিয়ে লিখতে পারি। বাট আমরা যদি এমন হতো যে এখানে আপনি সি এর মান ধরেন, আমরা এখানে ধরলাম হচ্ছে 5, এবার যদি সি এর মান 5 ধরেন তাহলে আবার দেখেন শর্তটা উল্টে যায়। আপনি সি এর মান 5 ধরলে এই পাশে 5n, এই পাশে পাচ্ছেন 3n + 2। এবার n এর মান আপনি 1 ধরেন, 2 ধরেন, 3 ধরেন, যাই ধরেন না কেন, আপনি ক্যালকুলেশন করে খাতায় বসে ক্যালকুলেশন করেন, দেখবেন এই কন্ডিশনটা কোনো n এর ভ্যালুর জন্যই আপনি সত্য বানাতে পারতেছেন না। আমানুর কি বুঝতেছেন আমি কি বলতে চাচ্ছি? জি স্যার, বুঝতে পারছি স্যার। যদি আপনি তাও না বুঝেন, আপনার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে আপনি খাতায় জিনিসটা লিখবেন। আপনি সি এর মান একবার 2 লিখবেন, তারপর আপনার এন এর মান ইচ্ছা মতো একটা এন এর ভ্যালু ধরবেন, 1 2 3 4 একটা ধরবেন, ধরার পরে এই ইকুয়েশনে এন এর মান বসাবেন, বসিয়ে দেখবেন কন্ডিশন ট্রু হচ্ছে নাকি ফলস হচ্ছে। তো এইভাবে আপনি চেক করে একটা ভ্যালু বের করবেন, যে ভ্যালুর কারণে আপনার হচ্ছে এই যে ফর অল এটা প্রুফ করা যায়। যখন প্রুফ করতে পারবেন তখন আপনি বলবেন যে সি এর মান লোয়েস্ট 3 হলে সকল এন এর ভ্যালুর জন্য আমরা এটাকে ট্রু প্রমাণ করতে পারি। সেটাই হবে আপনার কাজ আপাতত। বুঝা গেছে? জি স্যার। যদি এটুকু বুঝেন তাহলে আপনাকে এখানে একটা টাস্ক দেওয়া হয়েছে, যেখানে আরেকটা বলা হয়েছে বিগ অফ লগ এন, এখানে আরেকটা বলা হয়েছে, এগুলো আপনার নিজে থেকে সলভ করে নিতে পারেন। একটা সলভ করে দেওয়া হয়েছে আরেকটা লগ এনের ক্ষেত্রে, এই যে এটা সলভ করা আছে, এখানে আপনাকে এটা সলভ করতে বলা হবে, আপনি এটা প্রমাণ করবেন। তো এক্ষেত্রে জাস্ট মাথায় রাখবেন, আপনি যেটা মানে মনে রাখার বিষয় সেটা হচ্ছে বিগ ওমেগা হলে কোন কন্ডিশন আর বিগ ও হলে কোন কন্ডিশন, কন্ডিশনটা মাথায় রাখবেন। আপনি এবার পরীক্ষার হলে যেটা হয় অনেকে এই যে উল্টায় ফেলে, কোনটা ক্যাপিটাল মানে গ্রেটার দেন আর লেস দেন এটা গুলায় ফেলে, এটা একটু মাথায় রাখা জরুরি। কারণ আপনাদের এক্সাম এবার অনলাইনে নাও হতে পারে, মিড টার্ম আপনাকে পরীক্ষার হলে বসে দিতে হতে পারে। তো পরীক্ষার হলে বসে দিলে আপনার আসলে এই স্লাইড ওপেন করে দেখা, কপি করা, এই জিনিসটা আপনার আসলে আরো লিমিটেড হয়ে যাবে আপনার জন্য। সেই জন্য জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা ফাইন। এবার যদি আমরা বিগ ওমেগা ক্লিয়ার হয় তাইলে আমরা বিগ থিটাতে আসি। বিগ থিটার ক্ষেত্রে আগের দুইটা কন্ডিশনের আসলে সমষ্টিগত রূপ, ঠিক আছে? অর্থাৎ আপনার ফাংশন অফ এন যেটা আমরা দিয়েছিলাম সেটা দুইটা কনস্ট্যান্ট ভ্যালু আপনি নেবেন, একটা হচ্ছে c1 একটা হচ্ছে c2। এই দুইটার মাঝখানে যেন থাকে অলওয়েজ বা সমান হয়, অর্থাৎ এটা একটা এক্সাক্ট বাউন্ডে, এটাকে এক্সাক্ট বাউন্ড বলা হয়, টাইট বাউন্ড বলা হয়, বা এভারেজ বাউন্ড বলা হয়। মানে আপনার ফিক্সড এন ভ্যালুটাই আসবে। এরকম যদি একটা এটার কি কোনো নিয়ম নাই, মানে 1 আর 2 3 4 এরকম নিব না, 1 5 এরকম নিতে পারবো? আচ্ছা, এখানে দুইটা কনস্ট্যান্ট দেওয়ার মানে হচ্ছে যদি এখানে এক্সট্রা কনস্ট্যান্ট মানে এখানেও c1 এখানেও c1 দেওয়া হতো তাহলে ব্যাপারটা হয়ে যেত কি, তাহলে আপনার সি এর মান 5 ধরলে দুই পক্ষে আপনাকে 5 ধরা লাগতো। বাট এখানে আপনাকে যেহেতু দুইটা কনস্ট্যান্ট, দেখেন জি অফ এন এটা কিন্তু একই জিনিস, এটাকে ঠিক রাখা হয়েছে, জি অফ এন দুই পাশেই ঠিক রাখা হয়েছে। কনস্ট্যান্ট আপনি একবার 2 ধরতে পারেন, এই পাশে এসে কনস্ট্যান্ট 3 ধরতে পারেন। তো কনস্ট্যান্ট 2 এবং কনস্ট্যান্ট 3 এই দুইটা ধরার পরে এন এর মান কিন্তু একটাই। দেখেন ফর অল এন, এন এর মান একটাই। সো এন এর মান যদি আপনি চেঞ্জ করেন, চেঞ্জ করার পরে আপনি যাই করেন না কেন, এই দুইটা কনস্ট্যান্ট ভ্যালু দেওয়ার কারণে যে মানটা আসবে তার থেকে যেন এটা মধ্যখানে থাকে, মানে এটার থেকে বড় হবে, এই পাশেটা থেকে ছোট হবে। এটা বোঝার জন্য আপনি যদি এটা মানে প্রবলেম সলভ করি তাহলে আমরা আরো সহজে বুঝে যাব। দেখেন এই পাশটা মানে আমরা জানি ফাংশন অফ এন, এটা মানে জানি আমরা ফাংশন অফ জিএন, তাই না? এবার আমরা c1 c2 দুইটা আলাদা কনস্ট্যান্ট আমরা নিব। সো দেখেন কন্ডিশন শর্ত অনুযায়ী সি আমরা লিখলাম c অফ n ইনটু n, g অফ n মানে যেহেতু n এটা লিখলাম, ফাংশন অফ n মানে 3n + 2, আবার কনস্ট্যান্ট 2 ইনটু আমাদের যে g অফ n ছিল সেটা হচ্ছে n, এটুকু লিখলাম। এবার আমাকে এই কন্ডিশনটা ট্রু প্রুফ করতে হবে। সো আমরা ট্রু প্রুফ করার জন্য আমরা ধরলাম c1 এর মান আমরা 3 ধরলাম। এটাকে আসলে আপনি কয়েকটা সলভ করলে আপনি বুঝে যাবেন যে খুব দ্রুত আপনি c এর মান কত ধরলে সহজ হবে। এটা কয়েকটা সলভ করলে আপনি নিজে থেকেই দেখলে আপনাকে 1 থেকে আর ট্রাই করা লাগবে না। তো যাই হোক, আপনি চাইলে 1 থেকে আগে প্রাথমিক পর্যায়ে 1 থেকে ট্রাই করে দেখতে পারেন, দেখে আসলে আলটিমেটলি 3 তেই আসবে। তো c1 এর মান যখন 3 হবে এবং c2 এর মান যদি আমরা 4 ধরি তাহলে এই পাশে কি পাবো, এই ইকুয়েশন পাবো যে 3 অফ n মানে লেস দেন গ্রেটার দেন অর ইকুয়াল টু 3n + 2 গ্রেটার দেন অর ইকুয়াল টু 4n, যেহেতু c2 মানে 4। এবার আপনি n এর মান
2 থেকে শুরু করে যে কোনো ভ্যালু বসান, 2 থেকে শুরু করে যে কোনো পজিটিভ ভ্যালু 5 6 8 10 100 1 লাখ যেটাই বসান, কন্ডিশন দেখবেন ট্রু হচ্ছে। ধরুন আমরা n এর মান 2 ধরলাম, তাহলে এই পাশে আপনি কত পাবেন? 3 দুগুণে 6, এই পাশে কত পাবেন? 2 4 8, সো এই পাশে পাচ্ছেন 8, এই পাশে পাচ্ছেন আপনি 6। তো 6 এবং 8 মধ্যখানে আপনি কত পাচ্ছেন দেখেন তো? n এর মান 2, তাহলে 3 দুগুণে 6 প্লাস 2 8, তাহলে এই আপনি মাঝখানে 8 পাচ্ছেন, তাহলে 8টা হচ্ছে 6 থেকে বড়, কন্ডিশন এই পাশটা ট্রু হচ্ছে। আবার এই পাশে 8 ছিল, 8 থেকে ছোট অথবা সমান, এটাও ট্রু হচ্ছে। দ্যাট মিন্স আপনার দুইটা কনস্ট্যান্টের মধ্যখানে যে টাইট একটা লিমিট দিচ্ছেন, আপনি যে একটা বাউন্ডারি দিচ্ছেন যে দুই পাশের কোন দিকে ওদিকেও বেশি হতে পারবো না, এটা থেকে কম হতে পারবো না, একটা টাইট বাউন্ডের মধ্যে আপনি ফেলে দিচ্ছেন, সে টাইট বাউন্ডটাকে সে ফুলফিল করতেছে। সো এক্ষেত্রে আপনার সি এর মান 3 এবং সি2 এর মান 4 ধরে যদি আমরা এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি, তাহলে ফর অল পজিটিভ n এর জন্য আমরা বলতে পারবো যে এটা হচ্ছে থিটা অফ n। স্যার বলেন। C1 এর মান 1 অথবা 2 হলে তো স্যার কন্ডিশনটা ট্রু হবে। ওকে, ধরেন আমরা সি এর মান 2 ধরি, এই পাশে সি এর মান 2 ধরলাম, আর তাহলে সি2 এর মান কত ধরবেন? 1 বা 2 ধরলে মানে স্যার সমস্যা হবে না? ধরেন আপনি সি2 এর 2 ধরেন, আচ্ছা আমি ধরতে না চাচ্ছি C2 না স্যার, C1 এর কথা বলতেছি। সি1 এর মান 2 ধরলাম, জি স্যার। ওকে, আর সি2 এর মান কত ধরবেন? 4 ধরবেন, হ্যাঁ 4 থাকছে। ওকে। ধরেন তাহলে কি কন্ডিশন কি হয় দেখেন, 2 into n 2 এই পাশে 4। এই পাশে 2n আর এই পাশে হচ্ছে 3n, এই পাশে তো অলওয়েজ ছোট হবেই, জি স্যার। আর এই পাশটা বড় হচ্ছে বড় অলওয়েজ, থাকবে। জি স্যার। কন্ডিশন ট্রু হচ্ছে, ফুলফিল হচ্ছে। আপনি এই শর্তে আলোকে বলতে পারেন যে সি1 এর মান 2 ধরি আর সি2 এর মান যদি আমরা 4 ধরি, তাহলে অলওয়েজ এই কন্ডিশন ট্রু হবে, এটা আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। আরেকটা এখানে জিনিস ফর এখানে আপনাকে এটা এনশিওর করতে হবে ফর অল, এই যে এখানে যেটা ফর অল n এর মান, n মান হচ্ছে আপনার ইনপুটের সংখ্যা, ফর এল ইনপুটের মান যেন 2 থেকে বড় অথবা সমান হলে এটা হয়। কিন্তু আপনি যদি এখানে 2 ধরেন, তাইলে আবার দেখেন এই কন্ডিশন আবার একটা ঘাপলা লাগতে পারে। যদি আপনি এখানে 1 ধরেন, আচ্ছা 2 ধরলে ঠিক আছে, এখানে হবে, সমস্যা নেই, কাজ করবে, প্রবলেম নাই। 1 ধরলে এখানে ক্ল্যাশ করবে, 1 ধরলে 3 into 1 5, এই পাশে আসবে 4, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হবে না, ঠিক আছে। এই কন্ডিশন যদি আপনি লিখেন C1 এর মান 2, তাহলে হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ বলেন। C1 এর মান কি সবসময় ছোট থাকতে হবে? এখানে স্যার যতবার ধরছেন C1 এর মান 2 কিংবা 3 আর C2 মানে আসলে এখানে যে ভ্যালুটা আমরা ধরতেছি বা যে ভ্যালুটা আমরা পাচ্ছি, এই ভ্যালুটা আমরা আসলে এটা একটা সিস্টেমের মাধ্যমে আসে, বাট আমরা হচ্ছে হিসাবের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমরা নিজেরা ধরে নিচ্ছি। সো আপনি এই সব ধরার ক্ষেত্রে আপনি এই শর্তটা ফুলফিল করা আপনার উদ্দেশ্য। সো এই শর্তটা ফুলফিল করার জন্য আপনার কি ভ্যালু ধরলে আপনার শর্তটা ফুলফিল করবে, আপনি সেটা ধরবেন। এখন যদি অলওয়েজ C1 এর মান ছোট ধরলে কন্ডিশন ট্রু হয়, তাহলে আপনি ছোট ধরেন। যদি C1 এর মান অলওয়েজ বড় ধরলে আপনার কন্ডিশন ট্রু হয়, আপনি বড় ধরেন। বুঝাতে পারছি? জি স্যার। সো কারণ ডেফিনেশনের ক্ষেত্রে আপনি দেখবেন প্রতিটা ডেফিনেশনে আপনার এই জিনিসটা বলা আছে, ডেফিনেশনের ক্ষেত্রে আগেই বলে দিচ্ছে ওরা। আমি এখান থেকে আচ্ছা স্লাইড মুভ করতে পারতেছি না, ওকে ফাইন। দেখেন ডেফিনেশনে বলা হয় যে এই কন্ডিশন যদি ফুলফিল করে কার বেসিসে, সকল পজিটিভ কনস্ট্যান্ট এবং n0 এর বেসিসে, তাইলে ইফ এন্ড অনলি ইফ, তাইলেই আমরা কেবল লিখতে পারবো ফাংশন অফ n ইকুয়াল টু বিগ থিটা ফাংশন অফ gn। এটা তখনই লিখতে পারবো ইফ এন্ড অনলি ইফ এই কন্ডিশন যদি ট্রু হয় এই ভ্যালুগুলোর জন্য, যেখানে ফর অল ইনপুট এটা হবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এটা আপনাদের অনেক যারা বুঝতে পারছেন তাদের কাছে এই মুহূর্তে কিছুটা মনে সহজ হতে পারে, যারা বুঝেন না তাদের কাছে এখন অস্পষ্ট থেকে যেতে পারে, কোনো সমস্যা নাই। যারা বুঝছেন তারাও যারা বুঝে নাই তারাও তা। যদি না আপনি বাসায় এই জিনিসটা কয়েকবার নিজে থেকে প্র্যাকটিস করেন, এই কয়েকটা প্রবলেম এগুলা সলভ করেন এবং বুঝার ট্রাই না করেন, তাইলে আজকে এখন যারা বুঝছেন তারাও কালকে কিছুই বুঝবেন না, যারা বুঝেন তারা তো বুঝেনি নাই। তো এজন্য সবার উচিত হবে বাসায় ফ্রি মাইন্ডে একটু সুস্থ মানে ফ্রি হয়ে বসে এই জিনিসগুলা সলভ করা, কন্ডিশনটা ট্রু করা। এবং এইটা বলতে আসলে কি বুঝাইছে আপনি একটা ভালো করে বুঝবেন।
এই প্রথমটা আগে আপনি এই বিগ নোটেশনটা এটা ভালো করে বুঝবেন। যদি আপনি এইটা ভালো করে বুঝে ফেলেন, বাকিগুলো দেখছেন একদম সহজ। তো এখানে প্রতিটা টার্ম বোঝার ট্রাই করবেন। এফএন ফাংশন অফ এন কি জিনিস, মানে কি বোঝাচ্ছে। বিগ অফ জিএন, এই জি অফ এন ফাংশনটা আসলে কি বোঝাচ্ছে। এখানে এক্সিস্ট করবে, কি এক্সিস্ট করে, পজিটিভ কনস্ট্যান্ট। আচ্ছা ওকে ফাইন। তারপরে হচ্ছে এইটা দ্বারা কি বোঝাচ্ছে। তারপরে এখানে এই কন্ডিশন ফুলফিল করবে, কিভাবে ফুলফিল করবে, আপনি 2-3টা এক্সাম্পল সলভ করেন, এগুলো সলভ করে আপনি প্রুফ করেন। তারপর যখন এই জিনিসটা বুঝে যাবেন, 5টা নিজে থেকে সলভ, 3টা নিজে থেকে সলভ করতে পারবেন, দেন হচ্ছে আপনি বাকিগুলো করবেন। তাইলে আপনার মাথায় জিনিসটা ঢুকবে এবং আর কখনো ভুলবেন না। সেই জন্য আপনাকে আজকেই সময় দিতে হবে এটার পিছনে। আজকে রাতেই সন্ধ্যার পরেই এটা নিয়ে বসবেন এবং দেখে নেবেন। সো এই ছিল। এরপরে রেকর্ডটা দিয়ে দিবেন স্যার আজকে। এখন দিয়ে দিচ্ছি, আমি আপলোডে ফেলে দিব না, সমস্যা নেই। এটুকু বিগত থিটা নিয়ে আলাপ করা হয়েছে, এক্সাম্পল দেওয়া হয়েছে। আচ্ছা এই যে অ্যালগরিদমগুলো তো আমরা গত ক্লাসে আলাপ করছি এগুলা, তাই না? গত সেমিস্টারে ডাটা স্ট্রাকচার কোর্স এগুলো পড়ছেন, যে কমপ্লিটলি কিভাবে বের করবেন, এগুলো আমি আর ব্যাখ্যা করতেছি না। নেস্টেড লুপ থাকলে কি হয় এইসব, এগুলো আপনারা জানেন। সো এটুকুই ছিল। আর এখানে আমি একটু ছোট্ট করে বলে দিই কয়েকটা টার্ম, যেটা হচ্ছে স্লাইডে মেনশন করা নাই, বাট অনেক সময় প্রশ্ন করা হয় আপনাদের। যদি আপনি জব ফিল্ডে যান, এক্সাম দিতে, আমি একবার পাইছিলাম জিনিসটা, আমি একটা জায়গায় আমি বলেই ফেলি, আমি এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি ঢাকাতে পরীক্ষা দিয়েছিলাম, সেখানে এই রিটেন এক্সামে এই প্রশ্নটা আমাকে করা হয়েছিল। সেখানে বিগ থিটা না দিয়ে বলা হয়েছিল হচ্ছে যে স্মল থিটা, ঠিক আছে? তো স্মল থিটা যদি চলে আসে তখন আসলে জিনিসটা কি দাঁড়ায়। এক্ষেত্রে আসলে স্মল থিটার ক্ষেত্রে আসলে খুব আলাদা কিছু না, এটাই জাস্ট পার্থক্যটা হচ্ছে ফিক্সড ভ্যালু হতে হবে। অর্থাৎ ফিক্সড ভ্যালু বলতে আমি বুঝাচ্ছি, ধরেন আমি যদি বিগ স্মল থিটা ধরি, স্মল থিটার ক্ষেত্রে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওমেগার মান যদি সমানও হয় অথবা এফ অফ এনটা যদি বড় হয়, তাইলে আমরা সেটাকে বিগ ওমেগা বলতেছি। বাট স্মল ওমেগা বললে এখানে আসলে ওই ক্যাপিটাল লেটার মানে সেটা ক্যাপিটাল, মানে এখানে সমান হওয়া যাবে না, অলওয়েজ এই পাশটা বড় হতে হবে। মানে একটা জাস্ট কন্ডিশন আপনি ফেলে দিবেন, ওই যে এন এর মান 2 হলে যেটা সমান হচ্ছিল, এই সমান অংশটা ফেলে দিবেন, অলওয়েজ বড় হতে হবে। যদি বড় হয় তাহলে সেটা হয়ে যাবে স্মল ওমেগা। যদি আমরা ইকুয়াল টু স্যার কেটে দিব, আর বাকি সবগুলো ঠিক থাকবে। জাস্ট ইকুয়াল টু, আপনি এখানে ডেফিনেশন থেকে জাস্ট ইকুয়াল টুটা ফেলে দিবেন, তাহলে এটা বিগ ওমেগা থেকে স্মল ওমেগা হয়ে যাবে। বুঝতে পারছি? এই জন্য এখানে আলাদা করে এখানে মেনশন করা হয় নাই, বাট আমি আপনাকে বলে দিলাম, আপনার যদি কখনো কোনো পরীক্ষায় আসে, কোথাও আসে, তাহলে আপনি যাতে অ্যাটলিস্ট এটা আপনার কাছে নতুন মনে না হয়। এইটা বিগ ওমেগা আর স্মল ওমেগা সিমিলার জিনিস, জাস্ট ইকুয়াল টুটা ফেলে দিবেন। আর যদি আপনার স্মল থিটা বলে সেক্ষেত্রে অলওয়েজ ইকুয়াল টু, ঠিক আছে? জি ওকে, স্যার। সো আশা করি স্মল ওমেগা বা স্মল থিটা বা স্মল ও নিয়ে যদি আপনাকে কেউ বলে, সেক্ষেত্রে আপনি আনসার দিতে পারবেন। সো এই ছিল আজকের মতো লেকচার। থ্যাংক ইউ সো মাচ। আমরা শুরু করছিলাম 11:30 থেকে, অলরেডি 1টা বাজে, 1টা 7 বাজে। সো আমরা 1.5 ঘন্টার বেশি ক্লাস নিয়ে নিলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন। কোনো কিছু বলার থাকলে বলতে পারেন, রেকর্ডার আমি পোস্ট করে দিই, এটা আমি একটু পরেই আপলোড করে দিব। কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে করতে পারেন।